কারণ আমার ঢুকে যাবে ডেঞ্জার হয়েছে। আর পেন্সিল আমি আনছি আপনি ছবি তোলেন। সংশোধন করতে পারি আমার অভিজ্ঞতা থেকে সেই চেষ্টা করছি আজকে। আমি একটু কথা কম বলবো এবং কথাটা বুঝতে পারবে আর কিছু কিছু নিয়ম জনদের বলে দিই যে এভাবে করলে ভালো হবে নাচটা, একটু পারফেকশন, একটু এক্সপ্রেশন যেটা সেগুলো বলে দিই, তাহলে ভবিষ্যতে কাজে লাগতে পারে। এটাই চেষ্টা করবো। ধন্যবাদ। আমার খুব সময় আপনাকে দিচ্ছি না, বাট দেখি বাচ্চাকে কেমন। আমি বাংলা বলবো, হ্যাঁ, তোমরা তো বোঝো বাংলা, ঠিক না? আর আমার মনে হয় যতক্ষণ আমি অতিথি থাকবো ওটা বাংলা, ঠিক আছে? এখানে যতক্ষণ আমরা থাকবো অতিথিতে, আর বাড়িতেও অবশ্য বাবা মারা বলেন বাংলা, আমি জানি আমরা বাংলা আমরা ভালোবাসো। বাংলা আমাদের মায়ের ভাষা, আমাদের বাংলাদেশের ভাষা, তাই তো? ইংরেজি তো আমরা বলবো, শিখবো না, বিদেশ তো ইংরেজি লাগবেই আমাদের, কিন্তু মায়ের ভাষাটাকে আমরা অনেক ভালোবাসো। ভালোবাসো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি না। আচ্ছা, আমি আসার সময় দেখলাম একজোড়া বাবা সুন্দর করে দাঁড়াও, কিভাবে দাঁড়াও, কথা বলার সময় নড়তে হয়, হ্যাঁ? তাহলে যদি তুমি নড়ো তাহলে আমার কথাটা তুমি ভালো করে শুনছো না, যদি দাঁড়িয়ে চুপ করে শোনো তাহলে আমার কথা ভালো করে শুনতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো যখন আমি আসি, যখন আমি দেখেছি একটা স্যান্ডেল এভাবে পড়েছি, আমরা কি করি আমাদের এখানে যখন বাচ্চা ঢোকে সব স্যান্ডেলগুলো সুন্দর করে লাইন দিয়ে সাজানো হয়, ডিসিপ্লিন, হ্যাঁ? নাচও আমাদের ডিসিপ্লিন দরকার, ঠিক আছে? আচ্ছা, আর ক্লাসে যখন আসবো আমরা দাঁড়াও, ঠিকঠাক দাঁড়াও, আমি বললাম নড়বো না, একদম নড়বো না। কাকে গান গাওয়ার ছোট ছোট মানুষ, বাচ্চা তো, আমি এরকম নড়ছিল, হ্যাঁ? তারা দেখতে যারা দেখে তাদের একটু খারাপ লাগে, সবাই দাঁড়িয়ে আমি নড়ছি মাঝখানে, এটা আমি চেষ্টা করবো না করতে, ঠিক আছে? আর হাত একটু স্পেস দিয়ে দাঁড়াও, আপনি আমি ইচ্ছা করে কিছু শব্দ আমি ইংরেজি বলছি যাতে ওদের বলতে সুবিধা হয়, হ্যাঁ? এরকম দাঁড়াও, তাহলে কি হবে, তুমি যখন নাচবে কারো গায়ে লেগে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর তোমার গাড়ি গাড়ি দাঁড়াও, দেখা যাবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, এইটা না, এইটা একদম এই জিনিসটাকে করো একদম। আর তুমি যখন কাজটা তোমরা নাচছিলে আঙুল ছিল, এটা হবে না, হ্যাঁ? এটা হবে না। আচ্ছা, কি বলেছি আমি, এগুলো একসাথে থাকে, টুগেদার, হ্যাঁ, একসাথে থাকে। আচ্ছা, সবাই দেখি,
এটা ভাঙবেন একদম স্ট্রেট সোজা সোজা একদম সোজা সোজা। আমি সবসময় কি বলি এই আঙুলটা এটা কি বলে থাম, আমরা বলি বুড়ো আঙুল। হ্যাঁ, বুড়ো আঙুলটা কোথায় থাকে? বুড়ো আঙুলটার বাড়ি হলো এইখানে, এইখানটা বুড়ো আঙুলের বাড়ি, বাড়ির বাইরে চলে যাবে না। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? বাড়ি বুড়ো আঙুলের বাড়ি কোনটা? কোন জায়গাটা? এই জায়গা। ও বাড়িতে ঢুকে যাবে, বাড়ির বাইরে যাবে। এবার বাইরে গেলে মা বলে না, বাড়িতে আসো, বাইরে কিছু বলো না মা, এটা বাইরে যাবে। ঠিক আছে, দেখি চলো আমরা কি করি, পাটা সুন্দর করে দাঁড়াও, এরকম করে দাঁড়াও, এরকম করে দাঁড়াও, পা দেখো, হ্যাঁ দেখো পা দেখো, আচ্ছা সেই জন্য আমি ঠিক আছে দাঁড়াও, এটা না এটা আমি দেখালাম আচ্ছা দাঁড়াবো আমরা এইভাবে, হাত দেখো না ঠিক ওর জন্য আমি জিজ্ঞেস করার সময় মানে ধরার সময় জিজ্ঞেস করি সুফিয়াটা আমাকে বলেছে এরকম থাকে সবসময়। আরেকটা কথা, আঙুলগুলো খুব টান টান থাকবে, সেটা হয়ে যাবে। আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে কি করবো? প্রথমে আমরা এই যে যেখানে আমরা স্টেজ ঢোকার সময় আমরা সালাম করি, যখন আমরা স্টেজে আসি এইভাবে সালাম করে আসি। হ্যাঁ, রেসপেক্ট, আমি এখানে নাচছি সেই জায়গাটাকে আমি সম্মান করি, রেসপেক্ট করছি। ঠিক আছে, তাহলে আমরা করবে এখন আমরা নাচবো, আমরা বসে এরকম এরকম যে যদি এটা করতে পারো ভালো, এভাবে এভাবে বসে বসে গিয়ে সালাম করো। আর তা নাহলে এইভাবে করো, বসো এইভাবে সালাম করো, বসো। হ্যাঁ, এক দুই তিন চার, এইটাও করতে পারি, তাহলে আমি যেভাবে হোক আমার সালাম। যখনই আমরা মঞ্চ উঠবো, ওঠার সময় করবো, আবার করবো। হ্যাঁ, আমরা ছোটোবেলায় করতাম, বড়রা জানেন, বই আমরা সবসময় সালাম করতাম, মায়ের নিচে পড়ে গেলে সেটাকে নিয়ে আমরা সালাম চুমু দিতাম। হ্যাঁ, আর এক্ষুনি নিচে নড়তে হবে না। হ্যাঁ, আমার কথাটা শোনো। তাহলে কী হয়, আমি যে জিনিসটা শিখবো সেটাকে যদি আমি সম্মান না করি, শ্রদ্ধা না করি, শ্রদ্ধা মানে কি ইংরেজি কি বলে? রেসপেক্ট। বলো বলো, রেসপেক্ট। হ্যাঁ, রেসপেক্ট যদি আমি না করি তাহলে ওটা আমি শিখতে পারবো না, ও আমাকে ভালোবাসবে না, আমার কাছে আসবে না। বুঝতে পারছো? একটা কিছু পেতে হলে তাকে আমাকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, রেসপেক্ট করতে হবে, তাহলে সে আমার হবে। হ্যাঁ, তো ভালো লাগছে না কথা? বুঝতে পারছো না? আচ্ছা, তো এখন আমরা কি শিখলাম তাহলে? আমাদের আঙুলগুলো সোজা করে, আর যখন আমরা মঞ্চ উঠবো স্টেজে, স্টেজে বাংলা হলো মঞ্চ, মঞ্চে উঠবো তখন আমরা মঞ্চকে সালাম করবো, শ্রদ্ধা রেসপেক্ট করবো। ঠিক আছে, আমাকে কালকে তোমরা বলো কি কোন নাচটা হয়েছে। আগে জয় বাংলা, জয় বাংলা জায়গায় থাকবে বোল্ড, আমি বলছি জয় বাংলা, আমার দেশ, আমার জয় বাংলা। এরকম জয় বাংলা বলতে কেউ শুনবে না, কোনো শক্তি নাই। এরকম তো যুদ্ধ হয়নি আমাদের, আমার এইভাবে এই শক্তি লাগবে, তাহলে কি হবে? তাকে হাত কোথায় থাকবে জয় বাংলা না, বুঝিয়ে দাও না, একটু ভাঙা এই হাতটা জানা আমরা এটা আগে কি বলছি আমরা জয় কিছু বলো। আচ্ছা, আমি কাজটা বাদে কিছু কালেকশন করবো। হ্যাঁ, তারপরে কিছু এর পরে কি ছিল না, এই জয় বাংলা, তারপরে দিতে কত গান পারো বলো। নাচ কি ছিল? জয় বাংলা, তারপরে সবাই কি করেছে? বাকিরা কি এই হাতটা এইভাবে ওঠা, এভাবে ওঠা সুন্দর করে, এইটা না করে
যে হাত সুন্দর করেন, হাত সুন্দর করেন। হ্যাঁ, এই ওইখানটা ডান হাতটা, ডান হাতটা। হ্যাঁ, আচ্ছা, কারো হাত এইখানে, কারো হাত এইখানে। কি হবে? সবসময় কি করতে হয়? একজনকে একজন দেখতে হবে যে ও কি করছে, আমি সেইভাবে করবো। ঠিক আছে? সাইডে হয় সাইডে, সামনে হয় সামনে। তারপর কি ছিল? তারপর কি ছিল? বাড়ি বাইরে চলে গেল, বাড়ি বাইরে চলে গেল। সূর্য হলে হবে, সূর্য না হলে এটা হবে। সূর্য আর তুলে দিতে হবে। তারপরে হাত, তারপরে 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 এরপরে কি ছিল? তারপরে আচ্ছা, আমি কাজ বাজাবো, বারো বারো করবে। মুদ্রা। নাচে তো আমরা মুখে কথা বলি না, আমাদের মুদ্রা কথা বলি। আমি আকাশ দেখাচ্ছি, আকাশ, এগুলো দিয়ে আমি মুখে কথা বলতে পারছি না, হাতে কথা বলছি, মুদ্রা কথা বলছি। মুদ্রার সাথে একটা জিনিস থাকবে, সেটা হলো যে এক্সপ্রেশন। হ্যাঁ, আমি আমার যদি মনে আনন্দ থাকে তাহলে হেসে হেসে নাচবো, আর যদি আমার কষ্ট থাকে মনে, হ্যাঁ, তাহলে আমার মনটা একটু ভীষণ স্যাড থাকে, স্যাড থাকে। হ্যাঁ, আচ্ছা, দেশের কথা বলবো, খুব জোরে বোল দিয়ে দেশের কথা বলবো, জয় বাংলা, বাংলার জয়, জোরে। এটার সাথে আমার মুদ্রা আর হাত মিলিয়ে আমি বলবো, মুখে তো কথা বলছি না, আমার মুদ্রা আর আমার চোখ এক্সপ্রেশনটা দিয়ে আমি কি বলছি, বুঝতে পারছো? যে এখন দর্শক অডিয়েন্স বলবে যে আমি কি নাচ নাচছি, আমার গানটা বাজছে বলে ওনারা বুঝতে পারছে কি নাচছে। আমি যদি একটা এক্সপ্রেশনে আমার মুদ্রা তো না বোঝাতে পারি, তাহলে কিন্তু ওটা হলো না, আমি ফেল। বুঝতে পারছো? আচ্ছা, একটা কথা। আর তাহলে তোমরা কালকে ওই কোনো একটা নাচ আমি গাইড করে দিই। তাহলে আমরা কি বলেছি বলো তো? আমাদের সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। হ্যাঁ, এলো এখানে একটা, ওখানে আগে ওই যে জিও 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 কারো আছে ওকে ম্যাম। তারপরে আমরা এসে সালাম করছি, সালাম করে তারপর যখন আমরা গায়ে হাতটা লেগেছে, গায়ে হাত লাগবে না। আচ্ছা, আরেকবার করো, আরেকবার করো, মুখোমুখি করে এমনি করো, আরেকবার দেখি, তোমরা করো তো, নিচে নিচে দেখি পারো। ও দেশটি কোথাও খোঁজে। এমন দেশটি কি বললে? এমন দেশটি, এমন দেশটি, এমন দেশটি বলতাম। পরিচালক শিখিয়েছে, আমার এখানে বলার নেই, তাও এমন দেশটি একটা, এমন দেশটি না করে আমার দেশটা আমার কাছের দেশ, আমার ঠিক আছে, এটা না, এমন দেশে তুমি এভাবে তাকাবে। হ্যাঁ, এমন দেশটি কোথাও তুমি হবে না, এটা বলো। এমন দেশটি কোথাও খোঁজে। এটা হবে কোথাও, বলো ঠিক আছে, কোথাও ছেড়ে দাও, আর শরীরটা ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও একটা, ওর ঠিক হচ্ছে না, এবার সব সব ওপরটা দেখো, এমন পিছনে সব হাত, চোখ যাবে, চোখ যাবে, হাত যাবে, চোখ যাবে, একসাথে লাগবে না। এই পয়েন্টগুলো বলুন, বেশি করে
মনে রাখতে হবে, হ্যাঁ? আজকে করে আজকে বলে গেলে দিতে হবে না। আচ্ছা, তোর এমন দেশটি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। আচ্ছা, এমন কিছু একবার করবো, অনেক একবার করবো, আগে করবো, সবাই করবো, সবাই করবো। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বলতে গেলে অনেক, এর মধ্যে অনেক কিছু নিহিত। আমি তিনজনকে তিনটা ভাগ করে তিন বিষয়ে আমি নির্দিষ্ট করে দেবো, যেহেতু তাদের পুনরাবৃত্তি না ঘটে। আমি তিনটা বিষয়, তো প্রথমত আমি যারা মুজিবুর রহমানকে আমি বলবো, ওনাকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে আমরা যেটা দেখি, আমাদের শিক্ষা ব্যবস্থার তিনটি ধারা মূলত হওয়ার কথা ছিল। মুক্তিযুদ্ধের দাবি ছিল, আমাদের দাবি ছিল, দেশের জনগণের জাতির দাবি ছিল যে এটা একমুখী শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত এবং সেটা আমাদের কাম্য। কিন্তু আমরা এখন দেখছি এই মুহূর্তে একটা তিনটা ব্যবস্থা, একটা মাদ্রাসা ব্যবস্থা, একটা পাবলিক ব্যবস্থা এবং একটা প্রাইভেট ব্যবস্থা। এই তিনটি ব্যবস্থা এখন দেশে চলমান। সেই তিনটি অবস্থা আমাদের শিক্ষার ক্ষতি কি হচ্ছে, কি অবস্থা দাঁড়াচ্ছে, তার সাথে আমরা মনে করি যে শিক্ষা ব্যবস্থার সাথে সংস্কৃতি অবস্থাটা সংস্কৃতির অবস্থা এটাও আমাদের সংযুক্ত। কিন্তু দীর্ঘদিন যাবৎ আমরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে দেখি যে ছাত্রদের আগে যেভাবে নির্বাচনের এই অবস্থা ছিল, প্রচলন ছিল, সেইগুলো আজকে অনুপস্থিত। বিগত 25 বছর যাবৎ সেখানে কোনো নির্বাচন নেই। সেই নির্বাচন হলে ছাত্রদের রাজনীতি করার সুযোগ থাকে, চর্চা করার সুযোগ থাকে, সাংস্কৃতিক অবস্থার সুযোগ থাকে। এই ঘটনাগুলো যেহেতু আজকে অনুপস্থিত, সেই অবস্থাতে আমাদের দেশের কি হওয়া উচিত এবং কি হচ্ছে সেই ব্যাপারে আমি এখন আমি আমাদের সৈয়দ মুজিবুর রহমানকে বলার জন্য অনুরোধ করব। সুধীমণ্ডলী, আমি মুক্তিযুদ্ধের সময়কার একটি ঘটনার উল্লেখ করে আমার আলোচনা শুরু করতে চাই। আর মুক্তিযুদ্ধের সময় ক্যাম্প স্কুল প্রজেক্ট নামে একটা প্রোগ্রাম চালু হয়েছিল। আমি একটি ক্যাম্প স্কুল যে প্রোগ্রাম চালু হয়েছিল তার একটি আমি ইনচার্জ ছিলাম। আমার সঙ্গে প্রবীণ ব্যক্তিত্ব ছিলেন, সুনামগঞ্জ কলেজে সংস্কৃতের অধ্যাপক, অনেক বেশি বয়স্ক মানুষ, বিভূতি চৌধুরী। সেই সময়টায় কালী পূজার আগের দিন তার মৃত্যুর ঘটনাটা আমি বলতে চাচ্ছি না, তিনি একটি কথা বলতেন। সে কথাটি হচ্ছে, বর্ষে প্রায় বলতেন একটি কথা যে আমরা বাঙালিরা 3 পুরুষের ভদ্রলোক, এবং তিনি বাঙালিদের বলছেন আমাদের উত্তরাধিকারটি হচ্ছে 2 বলদের টানে 1 বলদের ঠেলে। এই পিছনে বলদের উত্তরাধিকার আমরা সকলে, অর্থাৎ যে কথাটি ভদ্রভাবে বলা হয় যে আমাদের উত্তরাধিকারটা হচ্ছে কৃষিজ উত্তরাধিকার। আমরা লোকজ সংস্কৃতির কথা বলি, কিন্তু আমি জানি না কি কারণে আমরা শিক্ষার ব্যাপারে আমরা সকলে কিন্তু উঠে এসেছি। যে কথাটি বলছিলাম যে 2 বলদের টানে বিরুদ্ধে খেলে এই পিছনে বলদের উত্তরাধিকার আমাদের। এবং ওই যে আপনার একটা কথা আছে, এমন সাধের মানব জীবন রইলপতি, আবাদ করবে কত সোনা, মন তুমি কৃষিকাজ জানো না।
ওই যে কৃষকটি যে চোখ দিয়ে দেখলো না, কিন্তু তার উত্তরাধিকারকে সে স্কুলে পাঠালো, বিদ্যালয়ে পাঠালো, সে যে চোখে দেখলো না তার উত্তরাধিকার দিকে দিয়ে সে দেখতে চাইল জগৎকে। উনি আরেকটি কথা বলতেন যে ওই যে আমাদের উত্তরাধিকারটি, আমরা যে পিছনকে ফিরে এসেছি, আমাদের পিছনে আছে এটি অন্ধকার আচ্ছন্ন অতীত। সন্ত্রাস, সরকার সন্ত্রাস দমনের জন্য অনেক কিছু করতেছে এবং ইদানিং আমার মনে কিছু স্তীমিত হয়েছে, বন্ধ হয়েছে বলে আমি মনে করি না, আমি বিশ্বাস করি না। অন্যদিকে আমরা দেখি যে জামাতে ইসলামের নতুন আমির ইদানিং, সেদিন আমি দেখলাম যে উনি বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সব থেকে উনি খুব প্রশংসা করেছেন। হ্যাঁ, তো এটা কি সাপের অন্যরূপ? তো আজকে যেখানে সন্ত্রাসের মূল উৎস যে জায়গা থেকে যারা সে হয় তাদেরকে জীবিত রেখে, তাদেরকে আইনসিদ্ধ রেখে সন্ত্রাস কিভাবে বন্ধ হয় আমার বোধগম্য নয়। দ্বিতীয়ত, আজকে সন্ত্রাস মাদ্রাসাগুলোতে যেভাবে কথা ছিল যে কওমি মাদ্রাসাগুলোকে আধুনিক শিক্ষার মধ্যে টেনে আনা, যেগুলোতে রেভলিউশনে সেগুলোকে বন্ধ করে দেওয়া, সেগুলো করানো হয় না। বরং যেটা দেখি যে সরকার, যেখানে আমরা হিসাব মতো আমি যতটুকু জানি এখন দেশের মধ্যে 50,000 মাদ্রাসা রয়েছে, সেই জায়গায় সরকার এখনো নতুন নতুন মাদ্রাসা রেভলিউশন দিচ্ছে। আরো দুঃখজনক আমি যেটা বলি, শ্রদ্ধেয় সহ আলোচকবৃন্দ, উদীচীর কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, শুভ সন্ধ্যা। আমি আমার বক্তব্যে যাওয়ার আগে আমি দুই মহান ব্যক্তির প্রতি একটু শ্রদ্ধা জানাতে চাই। তারা দুজন হলেন উদীচীর প্রতিষ্ঠাতা রমেশ দাশগুপ্ত এবং সত্যেন সেন। তারা একটি মহৎ লক্ষ্যকে সামনে রেখে একটি আদর্শ ধারণ করে উদীচীর জন্ম দিয়েছিলেন। যারা আমাদের ভাষায় সর্বহারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের মুক্তির লক্ষ্যে রাজনৈতিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্যে যে একটি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা দরকার এবং সেই কর্মকাণ্ড পরিচালনার জন্য যে একটি প্রতিষ্ঠান দরকার, সেই উদ্দেশ্যকে সামনে রেখে উদীচী জন্ম দিয়েছিলেন। সুতরাং উদীচী শুধুমাত্র সাধারণ নাচ গানের কিংবা সাধারণ বিনোদনের কোনো প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ ভিত্তিক সুনির্দিষ্ট লক্ষ্যানুসারী একটি সংগঠন। এই সংগঠনের যে জন্মদাতা দুই মহান পুরুষ, তাদের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা। আমার বক্তব্য আমি একটু আমার শ্রদ্ধেয় মুজিবুর ভাইয়ের সূত্র ধরেই অগ্রসর হতে চাই। বিষয়গুলো কিন্তু এই সন্ত্রাসগুলি, এই যে একমুখী শিক্ষার দাবি বলি, এসব এক সূত্রে কথা। আমি খুব সহজ ভাষায় কথা বলি, কঠিন ভাষা বলতে পারি না। আমার কাছে মনে হয় আমরা যখন কাঁঠাল গাছে আম প্রত্যাশা করি এবং সেই প্রত্যাশা যেমন আমাদের ব্যর্থ হয়, আজকে আমরা যে একমুখী শিক্ষা ব্যবস্থা দাবি করছি বা প্রত্যাশা করছি, কিংবা এই যে সন্ত্রাস
সেই সন্ত্রাস দমনের জন্যে আমরা যে সমস্ত কথাবার্তা বলছি তার সূত্র, তার শেকড় কিন্তু একই জায়গায়। আপনার বহুমুখী সমাজ, সন্ত্রাসবাদ আমাদের সবচেয়ে বড় শত্রু। এই শত্রুকে নির্মূল করেই আমাদের সমাজকে বাসযোগ্য করে তুলতে হবে। আপনারা সুন্দর থাকুন, ভালো থাকুন, সবাইকে আবার ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে সুন্দর বক্তব্যের জন্য। আমরা মনে করি, উচিত মনে করি, তার চেয়ে বড় কথা আমি কিছুদিন আগে যেটা করি, যখন সুনাকিয়ার ঘটনার পরে সুনাকিয়ার সেই জায়গাটি মৌলানা মসুদ সম্ভবত নাম, উনি বারবারই বলেছেন, স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে জামাতকে জীবিত রেখে সন্ত্রাস বন্ধ করা যাবে। আমরা মনে করি হ্যাঁ, সরকার অনেক কাজ করে, সন্ত্রাস অনেকটাই সীমিত হয়েছে, কিন্তু এটা বন্ধ হওয়ার পথ না। সন্ত্রাসের উৎসকে সমন্বয় পালন করতে হবে। এখন আমার লাস্ট টপিক হলো গণতন্ত্র। আমি কালকে যখন আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন দেখছিলাম, কালকে পরশু যখন, তো শহীদ আশরাফ একটা সাংবাদিকদের একটা প্রশ্নের উত্তরে বলছিলেন, সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন যে কমিটির ব্যাপারে, উনি উত্তর দিয়েছেন সেই ব্যাপারে আমি এবং একমাত্র সভাপতি জানা, আর কেউ জানেন না। তো কমিটি কী হবে, সভাপতি এবং সম্পাদক তারা জানে না। আজকে আবার একের থেকে যখন নিয়ে দেখলাম, একটা টক শুতে দেখলাম, মিসবাউদ্দিন প্রফেসর, আপনার ঢাকা ইউনিভার্সিটি, উনি এবং আওয়ামী লীগের আরো কয়েকজন আলোচনার মধ্যে ছিলেন। উনি বললেন যে এটা তো তারা তো কমিটি কীভাবে হবে, কী হচ্ছে না হচ্ছে, আওয়ামী লীগের কাউন্সিলে যারা ছিল না কেউ জানে না, এটা তো উপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো আওয়ামী লীগের এক পত্র প্রতিবাদ করে বললেন, না আপনার কথাটা ঠিক না, এটা তো সভানেত্রী 4-5 জন উপর নীতি নির্ধারক 2-4 জনকে নিয়ে বসে এটা ঠিক করে, এবং আমরা এটা মেনে নিই। কাউন্সিলররা তো যে জেলা মনে দিচ্ছেন, এটা তো স্বতঃস্ফূর্তভাবে তারা এটাকে মেনে নিয়েছেন। উনি বলেন যে এটা তো তাই কাউন্সিলরদের ডাকা লাভ কি? হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে মানিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু এদের তো কোনো ভূমিকা ছিল না, এদের তো কোনো মোটামুটি রাইট ছিল না, তার আবেদন দেওয়ার তো কোনো সুযোগ ছিল না। তো এই যে গণতন্ত্র, আবার অন্যদিকে বলছেন যে আমার গণতন্ত্র উন্নয়ন আগে না গণতন্ত্র আগে, তো আমার কোনটা আগে? হ্যাঁ, আমার গণতন্ত্র আগে, গণতন্ত্রের মাধ্যমে উন্নয়নটা কি হচ্ছে? আজকে উন্নয়ন হচ্ছে ঠিক, কিন্তু উন্নয়ন একদিকে উন্নয়ন হচ্ছে, অন্যদিকে কি হচ্ছে? মানুষের সমাজের মূল্যবোধ কোথায় যাচ্ছে? হ্যাঁ, মানুষ ছেলেদেরকে পিটিয়ে মারে, চতুর্দিকে লোকের দাঁড়িয়ে দর্শক নাটক দেখে, এই তো সমাজের অবস্থা, এই তো উন্নয়ন। তো আমি সময় কম, আমি আমার শ্রদ্ধেয় নজরুল ভাইকে গণতন্ত্র সম্পর্কে, বর্তমান দেশের যে গণতান্ত্রিক অবস্থা সেটা কোন পথে এবং কী হওয়া উচিত সংক্ষেপে বলার জন্য। ধন্যবাদ সুব্রতদা। আমি প্রথমে নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই ধরনের গুরু গম্ভীর ইস্যু নিয়ে আলোচনা করার জন্য এই ধরনের সেমিনার আয়োজন করেছেন। অন্যদিক থেকে এটা খুবই প্রত্যাশিত, কারণ এখানে আলোচনাতেও বেরিয়ে এসেছে যে সাংস্কৃতিক আন্দোলন যেটা তাকে বললেন যে তারা যারা প্রতিষ্ঠাতা তারা এটা প্রতিষ্ঠিত করেছেনই একটা বৃহত্তর রাজনৈতিক সামাজিক আন্দোলনকে অবশ্য করে নিয়ে যাওয়ার অংশ হিসাবে। কাজে এই জাতীয় সম্মেলনে যে এই সমস্ত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিষয় নিয়েও আলোচিত হবে সেটা আগে থেকে প্রত্যাশা বলে। তো আমি এখানে শ্রদ্ধাভাজন এবং সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মুজিব ভাই এবং ফজলু ভাই কিন্তু আলোচনা করে ফেলেছেন।
এখানে প্রসঙ্গ যতগুলো প্রসঙ্গ এসেছে, যত বিষয় এসেছে, এগুলো আসলে 5-10 মিনিটে আলোচনা করে ফেলার কোনো সম্ভবই না। এত জটিল ইস্যু এবং এত পরস্পর সম্পর্কিত এত বিভিন্ন ইস্যু, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সন্ত্রাস ইত্যাদি। কাজেই যেহেতু সেটা সম্ভব নয়, সেটা আমি যে সামান্য কিছু কথা বলবো, যেহেতু আমাকে আহ্বান জানানো হয়েছে, সেগুলি অনেক অসম্পূর্ণ থেকে যাবে। তবে আমি যে একটা বিষয় হয়তো ইঙ্গিত দিব যে যারা উৎসাহী হন তারা এই বিষয়ে হয়তো আরও জানা, বোঝা অথবা আলোচনার জন্য কী ধরনের পদক্ষেপ নিতে পারেন সে বিষয়ে। প্রথমে গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র সম্প্রতি আমার একটা বই বেরিয়েছে, যেটা অবশ্যই ইংরেজিতে, সে কারণে অনেকের কাছে সহজ লভ্য হচ্ছে না এবং এখানে প্রকাশিত সেগুলো দামও অত্যন্ত বেশি। সেই বইটিতে আমি গণতন্ত্র এবং বাংলাদেশের যে সুশাসনের যে বর্তমান যে সমস্যাগুলো, সেগুলোর মূল কারণ এবং সেই কারণের বহিঃপ্রকাশ এবং এ ব্যাপারে কী করা যেতে পারে তার একটা বিস্তৃত সেখানে আলোচনা করেছি। এবং মূল যেটা হচ্ছে যে বিষয়টা সংক্ষেপে বললে এই দাঁড়ায় যে গণতন্ত্র বলতে এখন আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটি দেশে বহুদল থাকবে এবং অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ সমস্ত প্রাপ্তবয়স্কদের অবাধ ভোটাধিকার থাকবে, প্রেস অথবা মিডিয়াগুলোর স্বাধীনতা থাকবে এবং জনগণের মত প্রকাশের জন্য রাইট অফ অ্যাসেম্বলি অর্থাৎ সমাবেশিত হওয়ার অধিকার থাকবে ইত্যাদি। এই যে 5-6টা বড় বড় বৈশিষ্ট্য সম্পন্ন যে রাজনৈতিক ব্যবস্থা তা আমরা বলি, বুঝাই আমাদের বলতে, এটা আপনারা জানেন যে এটা ঐতিহাসিক একটা দীর্ঘ বিবর্তনের ফলশ্রুতি। আপনার সবাই আমরা অনেক পরিজনকে আমরা পেয়েছি। আমরা যে ভূমিকা বিগত প্রায় 48 বছর, এই 48 বছরে একটি সংগঠন তাদের পথ পরিক্রমায় কখনোই বিপদগামী হয়নি। আজকে বাংলাদেশে উদীচীর 321টি শাখা, তাই 315, আমি তো জানি 321টি শাখা। আপনারা বুঝতেই পারেন উদীচীর এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে নেতৃত্ব নির্বাচিত হয়, তাদের সুদূর প্রসারী নেতৃত্বের কারণে আজকে উদীচী এই 321টি শাখায় পরিচালিত হচ্ছে বিভিন্ন জায়গাতে। তার ভিতরে 72টি জেলা শাখা এবং অন্যান্য সব শাখা বিভিন্ন শহরে, গঞ্জে, গ্রামে। আমরা এই ছোট্ট অনুষ্ঠানে উদীচী সম্পর্কে কথা শুনব। পথ চলা, এই পথ চলতে গিয়ে আমাদের এই নেতৃত্ব আজকে তাদের যে অভিজ্ঞতা সেটি বলবেন এবং তার মাঝে আমরা আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন আশা করব। প্রশ্ন করলে সে প্রশ্নের জবাব আমরা এই গুণীজনদের কাছ থেকে আমরা পাবো আশা করি। প্রথমেই দুটি কথা বলবেন সৈয়দ হাসান ইমাম, উদীচীর প্রাক্তন সভাপতি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। সত্যেন সেন সম্পর্কে নতুন প্রজন্ম হয়তো অতটা জানেন না। কালকে আমি একটু ধারণা দিয়েছি, যারা কালকে উপস্থিত ছিলেন তারা যারা জানতেন না কিছু কিছু অন্তত বুঝতে পেরেছেন। সত্যেন সেন উদীচী প্রতিষ্ঠা করেছিলেন এটি সাংস্কৃতিক বিপ্লব ঘটানোর উদ্দেশ্য নিয়ে, যেটি হয়তো অনেক দূরবর্তী উদ্দেশ্য, কিন্তু সেই দিকেই আমাদের চূড়ান্ত লক্ষ্য যে একটি সাংস্কৃতিক বিপ্লব হবে।
ইংরেজ আমলে যখন দেশটি ভাগ হয়নি, ভারতে যখন আমাদের দেশ ছিল, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ যখন এক ছিল, এবং ইংরেজ বিরোধী যে আন্দোলনটা হচ্ছিল দ্বিতীয় মহাযুদ্ধের পরে, সেই সময়ে বামপন্থী চিন্তাবিদরা সাংস্কৃতিক বিপ্লবের গুরুত্ব উপলব্ধি করে এবং গণনাট্য সংঘ বলে একটি সংগঠন গড়ে ওঠে, সর্বভারতীয় সংগঠন। সেই সংগঠনে সেই সময়ের সমস্ত প্রখ্যাত শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী তারা এর মধ্যে যুক্ত হয়েছিল এবং যুক্ত হয়ে বিরাট কাজ করেছিলেন। দুর্ভিক্ষের সময়ে মানুষকে জাগরিত করার জন্য নাটক লিখেছেন, গান লিখেছেন, গ্রামে গঞ্জে যে অনুষ্ঠান করেছেন এবং প্রখ্যাত সব শিল্পী, সাহিত্যিক, নাট্য অভিনেতা সবাই করতেন। আমার মনে আছে কৃষক সম্মেলন হচ্ছে বর্ধমান জেলায়, আমার তখন বয়স হয়তো 5 বছর 6 বছর হবে। আমার সেইখানে নবান্ন নাটক অভিনীত হচ্ছে। পিসি যোশী তখন কমিউনিস্ট পার্টির প্রধান ভারতের। তখন সেখানে নবান্ন অনুষ্ঠানে এই যে দুর্ভিক্ষের চিত্র বিজন ভট্টাচার্য অভিনয় করছেন, এমনকি রাজনৈতিক নেতৃত্বে যারা ছিলেন তাদেরও অনেক অভিনয় করেছেন, যেমন মণিপুত্তলা সেন। মণিপুত্তলা সেন অভিনয় করেছেন সেখানে। তো এই বিজন ভট্টাচার্যের লেখা সেই নাটক অসাধারণ আলোড়ন সৃষ্টি করেছিল। আপনারা বিমল রায়ের নাম শুনেছেন, 2 বিঘা জমি ছবি করেছিলেন। তিনি গণনাট্য সংঘের অন্যতম নেতা ছিলেন। সেই 2 বিঘা জমি ছবি দেওয়া কথা আপনাদের হয়তো মনে থাকতে পারে। একটি বিরাট প্রভাব রেখেছিল সাংস্কৃতিক জগতে, ভারতের সাংস্কৃতিক জগতে। সেখানে মৃণাল সেন বেরিয়ে এসেছেন, সেখান থেকে ঋত্বিক ঘটক সেই আন্দোলন থেকে, আন্দোলনের ফসল, এরা সবাই ওই গণনাট্য সংঘ থেকে বেরিয়ে এসেছিলেন। দেশ যখন ভাগ হয়ে গেল তারপরেই আমরাও এখানে উপলব্ধি করতে শুরু করলাম যে একটা সাংস্কৃতিক বিপ্লবের দরকার। কারণ আমাদের নেতারা অনেকেই বলতেন, এমনকি সুভাষ বসু এক সময় বলেছেন, আমরা ছোটবেলায় শুনেছি যে আমাকে শোনার মানুষ তো আমি শোনার দেশ দেবো। বঙ্গবন্ধু বলেছেন, সুভাষ বসু বলেছেন, তুমি রক্ত দাও আমি স্বপ্ন। তো এই যে সোনার দেশ গড়ার জন্য সোনার মানুষের দরকার, এটা রাজনীতি একা সোনার মানুষ তৈরি করতে পারে না। আর সোনার মানুষ তৈরি না করলে সোনার রাজনীতিও হবে না। অতএব শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতি, এই তিনটিকে সমাজ বদলের জন্য একসঙ্গে হাতে ধরে কাজ করতে হবে। আমি সংস্কৃতির নীতি একরকম করলাম, শিক্ষানীতি আর করলাম, রাজনীতি অন্যদিকে চলবে, তাহলেও কিন্তু সমাজ বদল করা কঠিন হয়ে উঠবে। তো এইসব চিন্তা করে সত্যেন সেন এই উদীচী প্রতিষ্ঠা করেছিলেন, যে মানুষের মনে যে 23 বছরের পাকিস্তানি শাসনের ফলে যে আবিলতা চলেছে, যে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে, যেভাবে মানুষকে অন্য মানুষের থেকে স্বতন্ত্র করা, একজনকে ছোট একজনকে বড় দেখার যে একটা ব্যবস্থা করা হয়েছে পাকিস্তানে আমরা 23 বছর ধরে, একটি ভাগ্য নির্ভর সমাজ গড়ে তোলার যে প্রচেষ্টা হয়েছে বিজ্ঞান নির্ভরতার পরিবর্তে, এই সবকে পাল্টে মানুষের মনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। এবং সেই ধুয়ে মুছে পরিষ্কার করতে হলে শিক্ষা এবং সংস্কৃতিকে একসঙ্গে চলতে হবে। যদিও আমরা সেই সময়ে সেই সুযোগ পাইনি, কারণ শিক্ষা নিয়ন্ত্রণ করতেন পাকিস্তানি সরকার এবং তাদের নিয়ন্ত্রণ একরকম, সংস্কৃতিকে একাই চলতে হয়েছে। এবং সত্যেন সেনের লেখা, যা তিনি একটা বড় সাহিত্যিক ছিলেন, তার লেখাগুলি পড়লেও তার লেখাতেও সেগুলি প্রতিফলিত হয়েছে, আপনারা জানেন। তো এখন আজকে আমরা মনে করেছিলাম যে মুক্তিযুদ্ধের পরে দেশটা সেই চেতনায় যারা সংস্কৃতি চর্চা করছেন তারা সহায়তা পাবেন এবং অন্যান্য প্রতিষ্ঠান শিক্ষা এবং রাজনীতি হাত ধরাধরি করে চলবে।
আপনারা হয়তো একটা কথা কেউই অনেকেই মানে জানেন না যে আইয়ুব খানের মার্শাল ল হওয়ার আগে বঙ্গবন্ধু তখন ছিলেন মন্ত্রী, সম্ভবত শিল্প এবং আরেকটা মন্ত্রণালয় বোধহয় অর্থ না শিল্প এবং বাণিজ্য বোধহয় দুটো মন্ত্রণালয় ছিলেন। যাই হোক, তো সেই সময়ে বঙ্গবন্ধুকে প্রধান পৃষ্ঠপোষক করে মুক্তধারা বলে একটা সংগঠন করা হয়েছিল এবং তখন আওয়ামী লীগ সরকার, এবং একে আহসান সিএসপি তিনি সভাপতি, বঙ্গবন্ধুর আরেক বন্ধু ছিলেন আলম ভাই, তিনি সাধারণ সম্পাদক। তার উদ্দেশ্যই ছিল যে সারা দেশে একটা সাংস্কৃতিক বিপ্লব করতে হবে এবং শাখা গঠন করতে হবে। কিন্তু তার পরেই আইয়ুব খানের মার্শাল ল হওয়ার পরে এই সংগঠনটি আর কাজ করতে পারেনি। ঠিক মুক্তিযুদ্ধের পরে আমরা বঙ্গবন্ধুর কাছে গেলাম যে এরকম একটা সাংস্কৃতিক বিপ্লব তো করার কথা, নাহলে তো হবে না। তো আমরা ভাবছি যে পাকিস্তান আর্টস কাউন্সিল যেটা আছে এটাকে রূপান্তরিত করে একটা নতুনভাবে একটা কিছু করা। তো ইউসুফ আলী সাহেবের কাছে আমাদের পাঠালেন বঙ্গবন্ধু। ইউসুফ আলী সাহেব তখন সাহিত্য সংস্কৃতি মন্ত্রী, তাকে বলে আমরা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করলাম। শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল কিন্তু সাংস্কৃতিক বিপ্লব করা, কিন্তু শিল্পকলা একাডেমি পরবর্তীতে যে পট পরিবর্তন এবং নানান কারণে শিল্পকলা একাডেমি এখন আরেকটি সাংস্কৃতিক সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা এবং কিছু শিক্ষা বা প্রশিক্ষণের ব্যবস্থা করা, নাচ গান নাটকের যেগুলি সংস্কৃতির হাতিয়ার সেগুলিকে পরিশীলিত করার প্রচেষ্টায় লিপ্ত। কিন্তু এই রাজনৈতিক উদ্দেশ্য যেটি ছিল যে এটিকে একটি সমাজ বদলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, সেই কাজ থেকে সরে আসে। যাই হোক, এতগুলি কথা বললাম একটি পরিপ্রেক্ষিত আলোচ করে। এখন উদীচী শিল্পী গোষ্ঠী যখন সত্যেন সেন প্রতিষ্ঠা করেন তখন অল্প কয়েকজন শিল্পী এবং বেশিরভাগই রাজনৈতিক চেতনা সম্পন্ন শিল্প বোধ সম্পন্ন লোকজন যারা সত্যেন সেনের কাছে আস্তে আস্তে প্রশিক্ষণ নিতে আরম্ভ করলেন। তিনি নিজে গান লিখতেন, নিজে সুর করতেন, বাইরের গান নিয়ে আসতেন, গণনাট্য সঙ্গীতের গানগুলি আগের গানগুলি নিয়ে আসতেন, নিয়ে এসে মানুষ ছেলেদের তৈরি করতেন এবং তার হাতে তৈরি করা ছেলে যারা পরবর্তীতে উদীচী দুটি বিখ্যাত গীতি আলেখ্য রচনা করেছে। একটি হলো ইতিহাস কথা কও সেলিম, আর সেন্টু করলো বলতে জানি সেন্টু রায়। যাই হোক, আমি এখন নামটি মনে করতে পারছি না। এই দুটি কিন্তু একটি বিরাট ব্যাপার। যেমন ৭৫ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো তখন রাজনৈতিক দলগুলি একেবারে চুপ, কেউ কোনো কথা বলছে না ভয়। সেই সময় উদীচী উপলব্ধি করলো যে নায়করা তো চলতে পারে না। এই সেলিম ইতিহাস কথা করলো না, লিখলো মাহমুদ সেলিম মানে কনসার্ট সেলিম না, উদীচী সাধারণ সম্পাদক। তো মাহমুদ সেলিম রচনা করলো এবং সেইটা নিয়ে উদীচী প্রথম মাঠে নামলো, বঙ্গবন্ধুর নাম নিয়ে মুক্তিযুদ্ধের কথা বলে। সেই সময়ে বঙ্গবন্ধু হত্যার পরে যখন কেউ সাহস করছিল না, ঠিক প্রথম প্রতিবাদ করলো যখন নির্মলেন্দু গুণ, যে প্রতিবাদ বাংলা একাডেমিতে করলো। বাংলা একাডেমিতে নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুর উপর যখন সবাই ভয়ে কথা বলে না, আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত, হঠাৎ নির্মলেন্দু গুণকে কবিতা পড়তে ডাকলো। নির্মলেন্দু মাইকে যে বললো আমি বঙ্গবন্ধুর কথা বলতে এসেছি। একদম চুপ হয়ে গেল, অডিটোরিয়াম চুপ, যে এখন বলে কি হয় নির্মলেন্দুকে মেরেই ফেলে নাকি। তারপরে দেখা গেল মেজর জেনারেল মঞ্জুর উঠে প্রথম হাততালিতে দিল এবং তারপরে সারা অডিটোরিয়াম হাততালিতে ফেটে পড়ল। তো এই হচ্ছে সংস্কৃতির যে কর্মী, তাদের অবদানের কিছু নমুনা। আমরা মাঠে নামলাম, ইতিহাস কথা করি, গ্রামে গঞ্জে ইতিহাস কথা বলা হয়েছে, সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংগ্রামের ইতিহাসের কথা বলা হয়েছে ধারাবাহিকভাবে এবং তাতে সত্য ইতিহাসের কথা বলা হয়েছে। তখন কিন্তু সত্যেন সেন নেই। আমাদের দুর্ভাগ্য যে সত্যেন সেন শেষ বয়সে অন্ধ হয়ে গেছে। আমি বলেছি যে সত্যেন সেন কালকে যে সত্যেন সেন অমর্ত্য সেনের আপন মামা, সোনারং গ্রামে তার বাড়ি,
বিক্রমপুরের লোকজন, তো ব্যাসনল তার পাশে দেখতে যাই হোক। সেই সোনারঙে আমরা উদিচির পক্ষ থেকে একটা সত্যের মেলার আয়োজন করেছিলাম। মেলাটি এখনও আছে, কিন্তু আগে পট পরিবর্তনের পরে এই মেলাটির সত্যের নামটা বাদ দিয়ে দিয়েছে। আমি ভেবেছি যে আরেকবার যে নাড়া দিয়ে আবার সত্যের নামটা যুক্ত করতে হবে, এখন শুধুই ওই সোনারং মেলা হিসেবে সেটা চালু হয়ে আসছে। যাই হোক, তো সত্যেন সেন অন্ধ হয়ে গেছিলেন এবং শেষ জীবনে তিনি শান্তিনিকেতনে অমর্ত্য সেনের যে বাড়ি, সেই বাড়িতে আমার বোন থাকতেন, মামা আর সত্যেন সেন যেহেতু, সেই বোনের বাড়িতে ওখানে গিয়েছিলেন কিছুদিন, আর তার আত্মীয় স্বজনের ওখানে। পরবর্তীতে তিনি আর বাংলাদেশে ফিরে আসতে পারেননি, ওখানে তিনি মৃত্যুবরণ করেন। তো এই সত্যেন সেনের হাত ধরে আমরা যাত্রা শুরু করেছিলাম। এবং অন্ধ সত্যেন সেন, আমার মনে আছে একদিন একটা উদিচির অনুষ্ঠান থেকে সত্যেন দেখে বাড়ি নিয়ে যাবে, মালেকা রিক্সা খুঁজছে। মালেকা মানে ওই মতির স্ত্রী আর কি, যে মালেকা বেগম, মহিলা পরিষদের একজন নেত্রী, ছাত্র ইউনিয়নের নেত্রী ছিল। তো আমি সত্যেন তাকে পৌঁছে দিতে গেলাম, একেবারেই দেখতে পান না তিনি। তার মধ্যেও তিনি কিন্তু সংগ্রামে লিপ্ত আছেন, তিনি সমস্ত জায়গায় তিনি উপস্থিত থাকেন, এই এবং গান লিখছেন এবং উপন্যাস লিখছেন সেই অন্ধ অবস্থায়। যাই হোক, তো সত্যেন সেনের পরে আরেকজন মহাপুরুষ রণেশ দাশগুপ্ত উদিচির দায়িত্ব নিলেন। এরা দুজনেই কেউ বিবাহ করেননি, অকৃতদার ছিলেন, দুজনেই সাংবাদিকও ছিলেন। এবং রণেশ দা আরেকটা ঋষিতুল্য মানুষ। এরা কেমন সাথে থেকে ছিলেন সেটা হচ্ছে যে রণেশ দাকে যখন সংবাদের মাইনে বাড়ানো হলো এবং 500 টাকা তার মাইনে করা হলো, তো তিনি বললেন এত টাকা তো আমার লাগে না। তো 250 টাকা তিনি পার্টিকে চাঁদা দিয়ে দিতেন আর 250 টাকা নিতে দিতেন। তো এই ধরনের মানুষ ছিলেন এরা, একেবারে নিঃস্বার্থ, মানে সে আমরা গল্পে যেরকম বলি অনেকের কথা, সেই রকম মানুষ ছিলেন। তো রণেশ দাও শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে হত্যা করার কয়েকদিন আগে গিয়েছিলেন ভারতে একটা মিটিং করতে, সবাই যোগ দিতে। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার পরে তিনি আর ফিরে আসেননি। তাকে ভারতীয় সরকার ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তাকে বৃত্তি দেওয়ার চেষ্টা করেছিল, তিনি গ্রহণ করেননি। তিনি বলেছিলেন আমি বাংলাদেশের নাগরিক, ভারতীয় সরকারের কাছ থেকে বৃত্তি নেব না। তাকে নাগরিকত্ব দিতে চেয়েছিল, তিনি নাগরিকত্ব অস্বীকার করেছিলেন, কিন্তু তার ভিসা রিনিউ করা হয়নি। তো রণেশ দা তিনিও গান লিখতেন এবং আমার মনে আছে রণেশ দা একটি নাটক লিখেছেন ফেরা বলে, মুক্তিযুদ্ধের ঠিক পরে পরে প্রথম নাটক তার লেখা। তা আমাদের বসে শোনালেন যে নাটকটি করতে হবে। এটি একটি মুক্তিযোদ্ধার লাশ ফিরে আসছে, ফেরিঘাটে আটকে আছে, মানুষের তাকে নিয়ে আলোচনা করছে, এটার উপরেই নাটকটা ফেরা নাম নাটক। তো এই ধরনের বিভিন্ন মুক্তিযুদ্ধ সময়ে আমরা যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গড়ে তুললাম বা বিক্ষুব্ধ শিল্পী সমাজ ধরলাম, শিল্পী সমাজকে একতাবদ্ধ করে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া, এটা কিন্তু উদিচির ধারাবাহিকতা। উদিচির যারা কর্মী ছিল তারাই কিন্তু নেতৃত্ব নিয়েছিল। এবং তারপরে যে যে প্রথমে যে কি মঞ্চটা করলাম আমরা প্রেস ক্লাবের সামনে, না 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 ওটা কি নামটা ভুলে যাচ্ছে, না গণতন্ত্র শাহবাগে প্রেস ক্লাবের সামনে যে আমরা প্রেস ক্লাবের সামনে একটা মঞ্চ করলাম, তখন এরশাদ বিরোধী আন্দোলনের সময় গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চ জাতীয় কি জানি নামটা আমি ভুলে যাচ্ছি। প্রথম যে আমরা শেখ হাসিনাকে বললাম যে আমাদের একটা মঞ্চ দরকার, এরকম আমি শাহরিয়ার কবির তারপরে আর মান্নান চৌধুরী আমরা যে গেলাম শেখ হাসিনার কাছে, তিনি হানিফ তখন মেয়র, হানিফকে ফোন করে বললেন এবং পরের দিন থেকে আমরা ওই প্রেস ক্লাবের সামনে মঞ্চ করলাম। এটারও প্রথম যে দল যে মঞ্চে উঠেছিল এবং গান গিয়েছিল, ওখানে অনেকেই ভয় পাচ্ছিল যেতে, সেটাই উদিচি। এই উদিচি ছেলেপিলেরাই সেই মঞ্চ, সেই মঞ্চে প্রথম উদ্যোক্তা উদিচি। উদিচির অনেক গর্ব করার মতো জিনিস আছে। আরেকটি জিনিস যেটি হলো
আজকে যে সন্ত্রাসবাদের কথা বলা হচ্ছে, প্রথম মানে একেবারে অর্গানাইজড টেরোরিজম যেটাকে বলে, একেবারে পরিকল্পিত সন্ত্রাসবাদ হয়েছিল উদীচীর বিরুদ্ধে। কেন হয়েছিল? রাজনৈতিক মঞ্চের বিরুদ্ধে রাজনীতিকরা থাকতে পারেন এবং সেখানে বোমা হামলা হতে পারে, কিন্তু সংস্কৃতির মঞ্চে কেন বোমা হামলা করে? কারণ আমাদের বন্ধুরা তারা কিন্তু সংস্কৃতির শক্তিটা সম্বন্ধে জানেন না, কিন্তু আমাদের শত্রুরা খুব জানেন না। এবং যে কারণে আমরা দেখেছি যে এই যে সংস্কৃতির ওপরে আঘাত আনার জন্যে উদীচীতে বোমা হামলা করা হলো। সেই বোমা হামলায় আমরা ছিলাম। বোমা হামলার পরে 10 জন উদীচীর কর্মী শিল্পী নিহত হয়েছিলেন, 200 জন আহত হয়েছিলেন। এবং মানুষ কিভাবে আমাদের ভালোবাসে, যেখানে হাত পেতেছে সেখানে টাকা পেয়েছে। এবং এই 200 জনকে উদীচী, একমাত্র উদীচী, অন্যরা পারেনি, ছায়ানট পারেনি, এমনকি সিপিবিও পারেনি। এই 200 মানুষকে আমরা 1 বছর ধরে হাসপাতালে সেবা দিয়েছি, তাদেরকে সুস্থ করে তুলেছি। তাদের 4 জনের পা চলে গেছিল, সেই পা নকল পা বিদেশ থেকে এনে আমরা পা লাগিয়ে দিয়েছি, তারা এখন হাঁটতে পারে। যারা মারা গেছে তাদের পরিবারকে আমরা প্রতিষ্ঠিত করেছি, আবার তাদের বাড়ি বানিয়ে দিয়েছি, তাদের আয় রোজগারের ব্যবস্থা করেছি। একটি ছেলে এমএ পরীক্ষা দেওয়ার আগে তার হাত এখানে সেটা বোমার স্প্লিন্টার লেগে অবশ হয়ে গিয়েছিল, হাতটা নড়াতে এরকম বেঁকে গেছে। সুকান্ত তার নাম। তাকে নিয়ে যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করার ব্যবস্থা করে না পেরে শেষকালে যশোরের ছেলে যশোরেতে ভর্তি করে তাকে এমএ পাস করানো হয়েছে। এটা উদীচী করেছে, দীর্ঘ 2 বছর ধরে তারা উদীচী করেছে। এবং আমার উদীচী কর্মীদের আমি ধন্যবাদ দিই যে বিছানাপত্র নিয়ে 4 মাস থেকে 5 মাস পঙ্গু হাসপাতালে, মেডিকেল কলেজে তারা শুয়ে থেকেছে এবং এদের সেবা শুশ্রূষা করেছে। এদের মধ্যে অধিকাংশই উদীচীর কেউ ছিল না, কিন্তু উদীচীর শ্রদ্ধা ছিল, উদীচীর সমর্থক ছিল। আমরা মনে করি উদীচীর যারা শ্রদ্ধা সমর্থক সবাই আমার উদীচীর সদস্য। কিন্তু অনেকেই বলেন যে আমার তো সদস্য না, বোমা খেয়েছে, তাতে কি আসে যায়, আমি ওর মধ্যে নেই। আমার লোক তো মনে নেই। আমি তো মনে করি উদীচীর বাংলাদেশের প্রতিটি প্রগতিশীল চেতনার মানুষ উদীচীর লোক, উদীচী তার জন্য জীবন দিতে উপস্থিত। তো এই ঘটনার পরে আবার দেখলাম কি যে যাত্রার প্যান্ডেলে বোমা মারা হচ্ছে, সিনেমা হাউসে বোমা মারা হচ্ছে। কেন? কারণ বাংলাদেশ যে হয়েছে ধর্মীয় যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করে ভাষা সংস্কৃতির জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে বাংলাদেশের প্রতিষ্ঠার মূল মন্ত্রই হচ্ছে ভাষা এবং সংস্কৃতি। এই ভাষা সংস্কৃতি ভিত্তিক যে জাতীয়তাবাদ, তার উপরে ভর করে আমরা স্লোগান দিয়েছি জয় বাংলা, এবং আমরা যুদ্ধ জয় করে এসেছি। অতএব আজকে যারা মৌলবাদী সংস্কৃতি বিশ্বাস করে তারা জানে যে আমাদের প্রধান শত্রুকে, যারা ভাষা সংস্কৃতির জন্য লড়াই করে তাদেরকে হচ্ছে নিশ্চিহ্ন করতে পারলেই আমরা নিষ্কণ্ঠ করতে পারবো এবং আমরা এখানে আবার প্রতিষ্ঠা। সেই জন্যে উদীচী কর্মীদের অত্যন্ত সচেতনভাবে যে আমাদের অস্তিত্বের জন্য, বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশের প্রগতির স্বার্থে উদীচীকে এগিয়ে নিয়ে যেতেই হবে। উদীচীর মতো সংগঠন আরও গড়ে তুলতে হবে। আমি মনে করি উদীচীর মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো সাংস্কৃতিক সংগঠন সে উদীচীর প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী সংগঠন। এবং তাদের সবার সঙ্গে, কেন উদীচী একা তো পারবে না, সারা দেশে তো উদীচী এভাবে একা পারবে না, সারা দেশে বিভিন্ন সংগঠন আছে। আমরা যখন ঘাতক দালাল নির্মূল বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম, তখন আমরা কিন্তু কোনো জায়গায় যে কমিটি গঠন করি না, আমরা একটা আবেদন দিয়েছিলাম, জাহানারা ইমামের নামে একটা আবেদন দেওয়া হয়েছিল যে আমরা কেন্দ্রে এই ঢাকা শহরে এই ধরনের, এই উদ্দেশ্যে এই ধরনের সংগঠন গড়ে তুলেছি, আপনারা আপনাদের সেখানে সংগঠন গড়ে তুলে আমাদের যোগাযোগ করুন। 1 রাতের মধ্যে আমরা 1000 দরখাস্ত পেয়েছিলাম এবং 1200-1300 সংগঠন গড়ে উঠেছিল, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সাধারণত হয় কি, কেন্দ্র থেকে সংগঠন গড়ে তোলা হয়, আমরা তা করিনি। তৃণমূল থেকে সংগঠন গড়ে উঠেছে এবং তারা আমাদের যোগাযোগ করেছে, আমরা তাদের কাছে গেছি, আবার 1200 জায়গায় গেছি, মিটিং করেছি এবং জনগণকে উদ্বুদ্ধ করে একটা অসাধারণ আন্দোলন গড়ে তুলছে। উদীচী সেটা করা উচিত। সারা বাংলাদেশে যত প্রগতিশীল সংগঠন আছে সবারই একটা ঐক্য উদীচী গড়ে তোলা উচিত এবং সেই ঐক্য নিয়ে আজকে এই মানুষের মনের যে গ্লানি যুক্ত হয়েছে আজকে এই মৌলবাদের পুনরুত্থানের পরে
সন্ত্রাসের ফলে সেই গ্লানিমুক্ত মানুষ তৈরি করার জন্য আমাদের সংগ্রাম লিখতে হবে, হতে হবে। তাহলে সত্যেন সেনের যে ইচ্ছা, আমাদের মুক্তিযোদ্ধাদের যে বাসনা, রমেশ দাশগুপ্তের যে বাসনা, তা আমরা পূরণ করতে পারবো। আমাদের সবাইকে ধন্যবাদ। হাসান ইমামের সারদর্ভ বক্তব্য শুনলেন এবং উনি উদিচিকে তুলে আনলেন সেই 1968 সাল থেকে আজকে পর্যন্ত। আমি অন্য বক্তব্যে যাওয়ার আগে আমাদের সময় খুব কম, এদিকটা সময় বেশি দিতে পারা দরকার ছিল। আমরা 1 ঘন্টা সময় পেছনে ফেলে এসেছি, আসলে আপনারা আসেননি। কেউ কি কারো কোনো প্রশ্ন আছে তাহলে আমাকে বলবেন, সেই প্রশ্নের জবাব আমাদের বলুন আগে। আমাদের লায়লা হাসান বলছেন। লায়লা হাসান। শুভ সন্ধ্যা। 68 থেকে 2016 এ পর্যন্ত তো আমরা অনেক কথা শুনলাম। 68-তে আমি সন্তানদাকে দেখেছি বলে আমার মনে পড়ে না। আমি ওর সাথে বহুকাল ধরে জড়িত, বোধ হয় 70 স্বাধীনতার পর। তো আমি সাংস্কৃতিক অঙ্গনটার সাথে বেশি পরিচিত। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, হাসান সাহেব যেটা বললেন, শুধু সাংস্কৃতিক সংগঠন নয়, সামাজিক রাজনৈতিক সমস্ত অনুভূতি উপলব্ধি নিয়েই কিন্তু উদিচি গড়া হয়েছে এবং সেই আদর্শেই উদিচি চলছে এবং চলবে। এই উপলব্ধিটা কিন্তু আমাদের এই প্রজন্মের মধ্যে দিতে হবে। মনে করেন নাচ গানের স্কুল, আমরা নাচ গান শিখছি, নাটক করছি, তা নয়, কিন্তু তার ভিতরে থেকে সামাজিক বিপ্লব, সামাজিক আন্দোলন এবং যে বলছি আমরা যে সমাজ গড়ার, দেশ গড়ার নাগরিক ভবিষ্যৎ আমরা তৈরি করবো, যেটা করছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আমরা যখন কাজ করেছি উদিচিতে, এখনও করছি, উপদেষ্টা হিসেবে আছি, জনগণের কথা বলে, মানুষের কথা বলে, দেশের কথা বলে। এবং আরেকটা বৈশিষ্ট্য যেটা উদিচি, যে কোনো সংকটে, যে কোনো বিপর্যয়ে সবচাইতে আগে উদিচি কিন্তু মাঠে নামে। মিছিল, মিটিং যা করার কোনোরকম যদি সহায়তা লাগে, সহযোগিতা লাগে। আরেকটা জিনিস আমি বলি, যার আমার মেয়েও জড়িত আছে, সঙ্গীতা ইমাম, ও এখন সহসাধারণ সম্পাদক উঠেছি, সারাটা সম্পাদক ছিল। আমি শুনে কথা বলতে চাচ্ছিলাম না, এসে যাচ্ছে কথাতে। যেমন ওর স্কুলের শিক্ষকতা করে, বৃহস্পতিবার রাত্রে বেরিয়ে যায়, যেত, যখন সাংগঠনিক সম্পাদক ছিল, রোববার সকাল সে স্কুলে ঢুকত। এইরকম শুধু সঙ্গীতা না, এরকম উদিচির কর্মীরা এত একনিষ্ঠ। আমি অন্য কি একটা কথা বলতে এটা বললাম, তো ওই সবসময় ওরা যে কোনো সংকটে ওরা কিন্তু যেটা বলতে চায়, কারো যদি কোনো রক্তের প্রয়োজন হয়, এটা দুষ্প্রাপ্য কিংবা সহজে পাওয়া যায়, সবচাইতে আগে যদি উদিচিতে নক করা হয়, উদিচির কাছে লিস্ট আছে কার কোন গ্রুপের রক্ত, যে কোনো ক্রাইসিসে কিন্তু। সেটা আমি ফেসবুকে দেখছিলাম, ওরা বলছে যে এই ব্লগটা দরকার। আমি আবার বললাম, আমার পরিচিত, আমি বললাম তোমরা উদিচিতে নক করো, না পেলে সঙ্গীতাকে নক করো, সঙ্গীতাকে ওরা চেনে, পেয়ে যাবে। উদিচি অনেক অনেক কাজ করে, শুধু নাচ গান এইসব না, মানে জনগণের জন্য উদিচি। কিন্তু শুনলাম যে সন্তানদার এই জন্যেই উদিচি করা। আমি সত্যতাকে দেখেছি বলে আমার মনে পড়ে না, রণেশদাকে দেখেছি। এমন মানুষ দেখতে পাওয়া ভাগ্য। এত শার্ট পরতেন, একটা পায়জামা, আর রণেশদাকে আমি দেখেছি, বললে হাসান সাহেব যে 500 টাকা আমার লাগে না, 800 টাকা দিয়ে দিতেন। উনি যে স্পঞ্জের স্যান্ডেল পরতেন, যে এখানে ছিঁড়ে যেটা, সেটাতে একটা তার দিয়ে বাঁধা। এমন এক মানুষ, এই ত্যাগ প্রতীক্ষা দিয়ে ওনারা উদিচি করেছেন। আর আমরা কি করছি? আমরা রশ্মি তাদের কাছে, কিংবা তাও আমাদের মধ্যে যে অনুভূতিটা আছে, আমরা তো আমাদের এই আগামী প্রজন্মকে দিয়ে যেতে পারি। দেশকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করা, সবচেয়ে বড় কথা হলো মানুষের জন্য কাজ করা। তাহলে আমাদের এই জীবন সার্থক হবে। আমাদের দেশে, বিদেশে, বিশেষ করে বিদেশে, কারণ বিদেশে বাচ্চারা দেখতে পাচ্ছেন, চোখের সামনে দেশকে দেখছে না। দেশটাকে দেশের সাথে পরিচিত হতে পারতো, দেশকে জানতে পারতো, একটু অনুভব করতে পারতো, একটু বড় হলে আর কি।
তো ওদের জন্য বেশি করে আপনার সময় দিয়ে সহযোগিতা দিয়ে দেশকে ভালোবাসতে শেখান আর ভাষাকে ভালোবাসতে শেখান। অভিভাবকদেরকে আমি সেদিনও বলেছি, অনেক ধন্যবাদ জানিয়েছি যে অভিভাবকরা কষ্ট করে নিয়ে আসছেন। এখন এখানে কর্মীরা যারা এত কষ্ট করে এই যেখানে প্রবাসী জীবনে এত কষ্ট করে বুঝেছে, দেখছি দুদিন ধরে যে কি খাটাখাটি ওনারা করছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ, সবাইকে শুভকামনা জানাচ্ছি। উদীচীর আন্দোলন, উদীচীর আদর্শ লক্ষ্য, এই আন্দোলন অব্যাহত থাকুক এবং সব জায়গায় ছড়িয়ে দিতে পারি। বিদেশে যেখানে যেখানে উদীচী আছে সেখানে দেশে উদীচীগুলি সফলভাবে কাজ করুক, এই শুভকামনা থাকবে। ধন্যবাদ রায়লা হাসান। এবারে আমাদের বর্তমানে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি, আপনারা চেনেন, তাকে পরিচয় করিয়ে দেবে তার কানে জনাব কামাল লোহানী তার বক্তব্য রাখবেন এবং এরপরে আমরা প্রশ্নোত্তর পর্যায়ে উপস্থিত সুধীমণ্ডলী এবং উদীচী শুভার্থী, আপনাদের সকলকে আমি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা দুদিন ধরে যে আয়োজন করেছেন যুক্তরাষ্ট্র উদীচী দ্বিবার্ষিক সম্মেলনের এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানগুলোতে আপনারা সময় দিচ্ছেন এবং এতক্ষণ ধরে কালকে 11:30 পর্যন্ত রাত্রে সবাই আমরা এখানে উপস্থিত থেকে নানাবিধ অনুষ্ঠান দেখেছি এবং উপভোগ করেছি। আজকেও অনেক ঠাসা প্রোগ্রাম আছে, সেই জন্য তারপরেও এক ঘন্টা পিছিয়ে কর্মসূচি চলছে। আমি লম্বা কথা বলবো না, কারণ সৈয়দ হাসান ইমাম সাহেব বলেছেন প্রথম থেকে আরম্ভ করে এ পর্যন্ত যেসব কথাগুলো বলার কথা সেগুলো তারা বলেছেন, কিন্তু আমি এই সময়ের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো যে প্রথমেই প্রণতি জানাই সত্যেন সেন এবং রমেশ দাশগুপ্তকে, এবং আমি গর্ব করি যে এরা দুজনই সাংবাদিক ছিলেন এবং সাংবাদিক হিসেবে আমি তাদের অনুসারী একসঙ্গে কাজ করবার সুযোগও পেয়েছি দুজনের সঙ্গে, জেনেও ছিল দুজনের সঙ্গে অল্প কিছুদিন। কিন্তু সত্যেন সেন যখন 1968 সালে উদীচী শিল্পী গোষ্ঠী করেন, তখন আমরা 1967 সালে ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারিতে পল্টন ময়দানে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন হয়েছিল প্রতিষ্ঠানে, তার নাম ছিল ক্রান্তি শিল্পী গোষ্ঠী। এই ক্রান্তি শিল্পী গোষ্ঠীর আবার একটা পুরনো ইতিহাস আছে, সেটা ঢাকাতেই ক্রান্তি নামে একটি পত্রিকা বুদ্ধদেব বসু বার করতেন, কবিতার পত্রিকা, এবং সেই পত্রিকার নামটি আমরা ধারণ করেছিলাম। এবং ক্রান্তিকে আমরা বাংলা এর বঙ্গানুবাদ যদি করি, যাকে বিপ্লব বলা যেতে পারে। তো সেই তার পরবর্তীকালে এই 1968 সালের 29শে অক্টোবর উদীচী শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছিল। সত্যেন্দার মানুষদের সম্পর্কে যে কথাগুলো ইতিমধ্যে হাসান ভাই বললেন, সে কথাগুলো শোনার পর আমার মনে হয় নতুন করে কিছু বলার আমার নেই, কিন্তু এই প্রতিষ্ঠানটি আজকে যেভাবে সমস্ত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে রাজনৈতিক হিংসা প্রতিহিংসাকে অতিক্রম করে, প্রত্যাখ্যান করে, মৌলবাদী, সন্ত্রাসবাদী এবং জঙ্গিবাদী সমস্ত আক্রমণের বিপরীতে দাঁড়িয়ে একটি ঐক্যবদ্ধ সাংস্কৃতিক শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, এইগুলো আজকে আমাদের সবচেয়ে বড় গর্ব যে বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান আছে যার শাখা আমি বলছি তার বিস্তৃতি হচ্ছে বাংলাদেশের বাইরে, এবং সেই বাংলাদেশের বাইরে আজকে যেখানে দাঁড়িয়ে বসে কথা বলছি, এছাড়াও ফ্রান্সে, ইংল্যান্ডে এবং কানাডায় আমাদের
সংগঠন রয়েছে। অস্ট্রেলিয়া এবং নরওয়ের কথা কালকে কে যেন বলছিলেন, এই দুটো জায়গায় এখন পর্যন্ত স্থিমিত অবস্থায় আছে, খুব শীঘ্রই পুনর্জীবিত হয়তো হবে বলে আশা করছি। আর সবচেয়ে আসার কথা হচ্ছে যে এই বিদেশের উদীচীর অবস্থা দেখে ইতিমধ্যেই পর্তুগাল, ইটালি এবং স্পেন এই 4টি জায়গায় নতুন করে উদীচীর সংগঠনটি করবার তাগিদ বোধ করছেন। যে সমস্ত বন্ধুরা আগে উদীচী করেছেন বা ছাত্র ইউনিয়ন করে বিদেশে এসে বিভিন্ন কাজে ব্যস্ত হয়েছেন, তারা কিন্তু আবার সংগঠিত হতে চাচ্ছেন এই একটি ব্যানারের নিচে। এটা বোধহয় আমার মনে হয় গৌরব। আমি কালকে বোধহয় বলেছি কিংবা পরশুদিন কাউন্সিলে বলেছিলাম যে সম্ভবত আপনারা বলতে পারবেন, অনেকে হয়তো জানেন, খবর রাখেন, পৃথিবীতে বোধহয় এত বড় একটি কালচারাল সংগঠন এতগুলো শাখা নিয়ে এখন পর্যন্ত সৃষ্টি হয়। এই ছেলে বড় গর্ব কিংবা অহংকারী যদি বলি আর কেউ করতে পারবে না, সেটা উদীচী শিল্পী গোষ্ঠী করতে পারে। এবং সেটা শুধুমাত্র বিনোদনের কাজ করে নয়, ইতিমধ্যে হাসান ভাই যে কথাগুলো বলেছেন যে বিভিন্ন শাখায় সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সমস্ত ক্ষেত্রে বিচরণ করে উদীচী। আমাদের সাহিত্য শাখা আছে, আমাদের লাইব্রেরি আছে, আমাদের উদীচী বার্তা নামে একটি পত্রিকা বেরোয়, যেখানে আমরা আমাদের সমস্ত শাখার খবরগুলো প্রচার করবার জন্য চেষ্টা করি। অবশ্যই প্রতিনিয়ত বের করতে পারি না, অনিয়মিতভাবে বেরোয়, সেটা অর্থাভাব হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস। কারণ উদীচীর নামে খুব সহজে মানুষের কাছ থেকে টাকা পয়সা তোলা যায় না। যাদের কাছে আমরা হাত পাতি বারবার তাদের কাছেই হাত পাততে হয়, সেই সংখ্যাটা বাড়ে না, সেখানে কিন্তু সংখ্যা সীমিতই থেকে যায়। যার জন্যে ওই নিজের পকেট থেকে দিয়ে বা বন্ধু বান্ধবদের পকেটে হাত দিয়ে নিজেদেরকে সংগঠন চালাতে হয়। আমাদের সামনে 29শে অক্টোবর, দুর্ভাগ্য আমি আজকে থাকবো না সেখানে, এখানে রয়েছিলাম, যে 29শে অক্টোবর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের পুরনো সমস্ত বন্ধু বান্ধব যারা যে যেখানে আছেন তাদেরকে এক জায়গায় করে একটা পুনর্মিলনীর ব্যবস্থা করা হয় এবং সেখানে তারা পুরনো স্মৃতিচারণ করে এবং নতুন করে এই উদীচী যে সমস্ত কাজকর্ম তারা দেখছেন তার ভেতরে কোথায় ভুল ত্রুটি আছে সেগুলো শুধরাবার জন্য পরামর্শ পর্যন্ত দেন। এই কাজগুলো আমরা প্রতি বছরই করে থাকি এবং এটা চলতে। এরপরে আমরা যেটা সবচেয়ে বড় আকারে করি সেটা হলো গণসঙ্গীত প্রতিযোগিতা এবং উৎসব। সত্যেন সেন গণসঙ্গীত, এটা সত্যেনদার নামে, কারণ তার জন্ম উপলক্ষেই করা হয় গণসঙ্গীত উৎসব, সত্যেন সেন গণসঙ্গীত উৎসব। এবং 3 দিন ব্যাপী প্রতিযোগিতা হয়। উপজেলাতে হয়, উপজেলা থেকে জেলায় হয়, জেলা থেকে বিভাগে হয়, বিভাগ থেকে কেন্দ্রে আসে এবং কেন্দ্রে এই প্রতিযোগিতা দিন রাত ধরে এগুলো মানে চলতে থাকে। তারপর আমরা ফাইনালি এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু গণসঙ্গীতের অনুষ্ঠান চলতে থাকে। সেখানে আমরা নিজেরা যখন পারফর্ম করি, আমাদের বিভিন্ন জেলা থেকে আগত যে সমস্ত বন্ধুরা তারা পারফর্ম করেন, আবার 2-1জন হয়তো অতিথিও আমাদের থাকেন যারা সত্যিকার অর্থেই গণসঙ্গীত করে, তাদেরকে আমরা ডাকি, অন্য কাউকে নয়। কোনো আধুনিক বিখ্যাত গাইয়ে আমাদের দরকার নেই, কিন্তু আমরা চাই যারা মানুষের জীবনের গান গাইবেন তারাই একমাত্র ওই মঞ্চে উঠে দাঁড়াতে পারবেন। কারণ সত্যেনদার কথাটাই তো হচ্ছে যে মানুষের দেওয়া প্রাণ যেন মানুষের কাজেই আমি দিয়ে যেতে চাই। এই যে তার প্রতিজ্ঞা, এবং তাতে গান আছে, তাতে কবিতা আছে, এই কবিতাটা তো আমাদের সবাইকে সাংঘাতিকভাবে উৎসাহিত এবং উজ্জীবিত করে, অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য। সেই কারণেই আজকে আমরা কিন্তু এই
বাংলাদেশ এবং নর্থ আমেরিকা বা ইউরোপের কয়েকটি জেলা এবং জায়গায় আমাদের শাখা ছাড়াও আমরা দায়িত্ববোধ করেছি যে দক্ষিণ এশীয় অঞ্চলে সাম্রাজ্যবাদ এবং মৌলবাদের সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়াতে হবে। এই সমস্যাটি দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশে আছে। আমরা গত বছর ফেব্রুয়ারি মাসে দক্ষিণ এশীয় সাম্রাজ্যবাদ এবং মৌলবাদ বিরোধী 3 দিনে কনভেনশন করেছি ঢাকাতে, এবং সেখানে ভারতবর্ষ থেকে অসংখ্য বন্ধু এসেছিলেন বিভিন্ন সংগঠনের, এবং কলকাতা থেকে তো বটেই, পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে, মণিপুর থেকে, ত্রিপুরা থেকে, বিভিন্ন জেলা থেকে তারা এসেছিলেন, দিল্লি থেকে, পাকিস্তান থেকে পর্যন্ত আমাদের বন্ধু এসেছিলেন। এবং যে অসাধারণ বক্তৃতা এবং তিনি ক্ষমা প্রার্থনা করেছেন 71-এ পাকিস্তানিদের যে মানে অমানবিক হত্যাযোগ্য তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। অবশ্যই তিনি তো একটা সচেতন ব্যক্তি বলেই এটা ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু আমরা যে মানে পাকিস্তানি সরকারের যে আচরণ যে প্রতি মুহূর্তে আমরা প্রত্যক্ষ করছি, সেটি আমাদেরকে কিন্তু আরো বেশি করে কি বলবো যে ঘৃণা আমাদের ভেতরে উদ্গীরণ ঘটছে। এই অবস্থার মধ্যে এরকম একটি মানুষ আসতে পেরেছেন, এবং মৌলিক আরো একজন বন্ধু ছিলেন যিনি নেতৃত্ব দেন সেখানকার বামপন্থী সাংস্কৃতিক আন্দোলনের। তিনি আসতে চেয়েছিলেন, কিন্তু তিনি প্যারিসে ছিলেন। প্যারিস থেকে ফিরে আসতে আসতে আমাদের শেষ দিন হয়ে গেছে, এবং পাকিস্তান সরকার তাকে ওই একদিনের ভিসা, মানে অন্তত একদিন ধরতে পারতেন এরকম অবস্থা থেকে ভিসাই নেই। আফগানিস্তান থেকে আমরা চেয়েছিলাম, এবং 2 জন সাংবাদিক তারা আমাদের সঙ্গে যোগাযোগও হয়েছিল, এবং তারা সম্মতি জানিয়েছিলেন আসবেন বলে, কিন্তু তাদের সরকার তাদেরকে ভিসা দিয়ে দেয়নি বা অনুমতি দেয়নি। এই অবস্থার মধ্যে কিন্তু আমরা যেটা পেয়েছি নেপাল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, এমনকি আমরা আমাদের দক্ষিণ এশিয়ার বাইরে গণচীন এবং জাপান, এই 2 দেশকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং তারাও একজন করে উপস্থিত ছিলেন আমাদের কনভেনশনে, এবং তারা তাদের বক্তব্য রেখেছেন। উদ্বোধনীয় ইয়েতে জাপানের যে ভদ্রমহিলা, তিনি প্রগতি লেখক সংঘের সম্পাদিকা, তিনি বক্তব্য সেদিন রেখেছিলেন। এবং আমাদের মানে অসাধারণ মানে কি বলবো যে বোধ আছে এর মধ্যে, সফলতার একটা বোধ আছে। সেটা কারণটা হলো যে আমরা চেয়েছিলাম অবশ্যই অমর্ত্য সেনকে দিয়ে উদ্বোধন করানোর জন্য, কারণ সত্যেনদা ভাগ্নে, আপন ভাগ্নে, এবং তিনি এখন যখন বিখ্যাত ব্যক্তি, তিনি তার মামার এই অনুষ্ঠানে আসবেন বলে একসময় কথাও দিয়েছিলেন। এবং পরবর্তীকালে আমার সঙ্গে কয়েকবার টেলিফোনে কথা হয়েছে, কিন্তু তিনি ওই সময় কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছিলেন না। অত্যন্ত ব্যস্ত ব্যক্তি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। পরে শেষ পর্যন্ত তিনি আর আমাদের সময়টা দিতে পারলেন না ওই ইয়ের সময়। আমরা কিন্তু তখন ও ধরনের কোনো ব্যক্তিত্বকে খুঁজলাম না। আমরা তখন ঠিক করলাম বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে যারা আজীবন ত্যাগ স্বীকার করে গেছে এরকম 3টি লোককে আমরা বাছাই করব, এবং সেটা বাছাই করার জন্য আমি প্রস্তাব করলাম কামাখ্যা রায়চৌধুরী। তিনি আজীবন মানে তার এই মার্ক্সবাদী চিন্তা ভাবনা এবং রাজনীতির সঙ্গে লিপ্ত ছিলেন। আরেকজন হচ্ছেন কমরেড জসিমউদ্দিন মণ্ডল, যিনি রেল শ্রমিক থেকে আরম্ভ করে রাজনৈতিক আন্দোলন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন, এবং এখনো পর্যন্ত যিনি বক্তৃতা করলে সাধারণ মানুষ একেবারে পিনপতন নীরবতায় তাকে হাঁ করে শুনতে থাকে, এবং শেষ হয়ে গেলে হাততালিটা পর্যন্ত দিতে ভুলে যায়। এমন অসাধারণ এক বক্তা। সেই সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানেন না, একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন ওই রেল ড্রাইভারের, ইঞ্জিন ড্রাইভারের, কয়লা ঠেলতেন না, সেই মানুষ সেখান থেকে যেভাবে উঠে এসে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে,
এবং সে কারণেই বোধ হয় এই জ্যোতি বসুর মতো লোক তার কমিউনে একই সঙ্গে বাস করে একসঙ্গে কাজ করার মানে সৌভাগ্য তারা অর্জন করেছিলেন। এই কমরেড জসিম মণ্ডল আরেকজন হচ্ছেন আমাদের পরিবারের সদস্য, যিনি এই উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ছিলেন এবং আমাদের দেশের অত্যন্ত নাম করা একজন শিক্ষাবিদ প্রাবন্ধিক যতীন সরকার, তার নাম আপনারা সবাই জানেন। এই তিনজনকে আমরা ভাবলাম যে এই তিনজন একসঙ্গে হয়ে এই দক্ষিণ এশীয় যে কনভেনশন আমরা করছি উদ্বোধন, যাই হোক এটা হলো এবং আমরা ওপেন ইয়েতে করলাম। শিল্পকলা একাডেমির যে মাঠ আছে সেই মাঠটা কিছুতেই আমাদের দেওয়া হবে না, অসাধারণ মানে কি বলবো যে একটা লড়াইয়ের ভেতর দিয়ে, মনস্তাত্ত্বিক লড়াইয়ের ভেতর দিয়ে আমরা সেই ময়দানটাকে দখল করলাম অল্প কিছু করার জন্য। আমরা বললাম যে 3 ঘন্টার মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত 3 ঘন্টার পরেও ওটা কন্টিনিউ করলো এবং দেখা গেল যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক এসে বসে যখন বক্তৃতা করতে তাকে অনুরোধ করা হলো, তিনি বক্তৃতা দিয়ে বললেন, আমি উদীচী পরিবারের একজন সদস্য হিসেবে নিজেকে মনোনীত করবেন। এই যে একটা অসাধারণ কতগুলো কাজ এই উদীচী কর্মীরা করেন, যে কথা লালা একটু আগে বলছিলেন যে মানে বৃহস্পতিবারে বেরোয় সঙ্গীতা, রোববারে এসে স্কুলে ঢোকে, এটা এই মানে সমস্ত কোথায় আজকে রাঙামাটি, কালকে পঞ্চগড়, পরশুদিন বরগুনা, কোনো ইয়ে নেই, ক্লান্তি নেই। যাকে যেভাবে যখন বলা হচ্ছে তারা সেইভাবেই সেখানে ছুটে চলে যাচ্ছেন এবং সংগঠনের জন্য সময় দিয়ে তারা কাজ করছেন পারেন, যেটা অফিসের পরে তাদের সেগুলো করতে হয়। অফিস যখন থাকে না, শুক্রবার আর শনিবার, এই দুটো দিন তারা নিয়মিতভাবে আন্তরিকতার সঙ্গে ব্যবহার করে। যাই হোক, এইভাবে তো আমাদের কাজগুলো হয় এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি যে উদীচী অফিসে বিকেলে 5টার পরে গেলে রাত্রে 10টা 11টা পর্যন্ত অন্তত 20-30-35 জন ছেলে মেয়েকে আপনারা দেখতে পাবেন। আবার হয়তো দেখবেন যাবার পথেই নিচের কোনো একটা বারান্দায় আমাদের জায়গা নেই, একটা মাত্র রুম, সেই রুমের মধ্যে একটা চিনতে জায়গা করা হচ্ছে অফিসে, আর তার পাশেই হচ্ছে রিহার্সাল অথবা বড় মিটিং করতে হলে, কর্মশালা করতে হলে সেখানে আমরা করি। এটা এখনো পর্যন্ত 21 পদক পাওয়ার পরেও এই সংগঠন কোনো জায়গা জোগাড় করতে পারেনি। তবে চেষ্টা করছি আমরা আমাদের ওই বিল্ডিংয়ের একতলাতেই আরও দোতলাতেই আরও 2টো রুম আছে, সেটা হলো গোয়েন্দা বিভাগের, ইন্টেলিজেন্সের, সেই 2টো দখল করার চেষ্টা আছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্তমন্ত্রী দুজনেরই সম্মতির দরকার হবে, তারা এটা পারবো না। তো সংস্কৃতি মন্ত্রী যিনি আছেন তিনি তো আবার আমাদের উপদেষ্টা আছেন জননী, তাকে আমরা অনুরোধ করেছি যে এবারে আপনি একটু চাপ সৃষ্টি করেন যাতে করে আমরা এই 2টো রুম পেয়ে যেতে পারি। তারপর হয়তো খুব শিগগিরই আমি শুধু একটা রুম পাবো, পরে আরেকটা রুম হয় মানে আদায় করে নেওয়ার দায়িত্ব আমাদের, সেটা আমরা করবো, তাছাড়া কোনো উপায় নেই। সেই জায়গায় কিন্তু ওই নিচের তলায় বারান্দায় দেখবেন আপনার নাচের রিহার্সাল হচ্ছে অথবা আবৃত্তির রিহার্সাল হচ্ছে, কারণ ওপরে মিটিং হচ্ছে, নাটকের রিহার্সাল হচ্ছে, এক পাশে আমরা মিটিং করছি আর এক পাশে নাটকের রিহার্সাল হচ্ছে, এইভাবে কাজ হচ্ছে। ঢাকার মতো শহরের থেকেও এত পয়সা করে লোকজনের কাছ থেকে আমরা জোগাড় করেও এখনো পর্যন্ত এর চেয়ে বেশি বা এটাকে অতিক্রম করতে পারিনি, তাও আমরা কিন্তু এটা করে যাচ্ছি। আপনাদের কাছে আরেকটা খবর বলে রাখি, সেটা হলো যে বাংলা একাডেমি সত্যেন্দা সাহিত্য কর্মের ওপরে ইতিমধ্যেই 8 খণ্ড বেরিয়ে গেছে, যেটা আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক বদিউর রহমানের সম্পাদনায় বেরিয়েছে। বাংলা একাডেমি দায়িত্ব পালন করছে, আরও 2 খণ্ড বেরিয়ে যাবে। আর উদীচী শিল্পী গোষ্ঠী যে কাজটি করেছে সেটা হলো তাকে নিয়ে একটি সারা গ্রন্থাগারের বিশাল আকারের সারা গ্রন্থ আমি একটা কপি আনতে পেরেছিলাম, সেটা আমি যুক্তরাষ্ট্রের দিকে দিয়েছি এবং আপনারা ইয়ে করলে হয়তো ওখান থেকে আনতে পারবেন, যারা ঢাকা যাবেন আনতে পারবেন। এরকম
ভাবে আমরা কাজ করছি। খুব শিখেনি আমরা সত্যেন্দ্রার যে গানগুলো আছে যেগুলো তিনি নিজে সুরারোপ করেছেন সেই গানগুলোকে আমরা ইয়ে করবো, কি বলে ওটাকে, সিডি করবো। এই সিদ্ধান্ত হচ্ছে ওই যেটা বললাম অর্থাভাবের অনেকটাই আটকে আছে, কিন্তু তবে এর মধ্যেই আমরা চেষ্টা করবো যাতে সম্মেলনে আগে বের করা যায়, না হলেও হয়তো তারপরে দু এক মাসের মধ্যেই বেরোবো। বন্ধুরা, এইভাবে অতিথি শিল্পী গোষ্ঠী এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং এই যে মেহনতি মানুষের কথা বলি আমরা, কৃষক শ্রমিক সাধারণ মানুষের কথা বলি, তাদের যে সংগ্রাম, আমাদের ধারণা হচ্ছে যে এই সংগ্রাম যখন জয়ী হয়ে যায়, অর্থাৎ ধরেন ৭১ মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেল, আমরা ৩০ লাখ লোক শহীদ হয়ে গেল, দেশ পেয়ে গেল, সব কিছু হয়ে গেল, তখন কি গণতন্ত্রের আর কোনো দরকার নেই? একটা গ্রুপ আছে যারা ক্ষমতাশীল, তারা মনে করে যে গণসংগীতের আর দরকার নেই, গণসংগীত হচ্ছে মারামারি করা যায়। আসলে তা নয়, গণসংগীত দেশ করা দরকার, মানুষকে তৈরি করা, মানুষের কল্যাণে কাজ করা, এটা দেশের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য গণসংগীত রচনা করা, সুর করা এবং গাওয়া, সেটারও কিন্তু দায়িত্ব এই গণসংগীত যারা করেন তাদের। সেজন্য ইউটিসি সবসময় এই দিকে নজর রেখে তাদের কাজগুলো করে। আর যেগুলো লালা একটু আগে বললেন যে রক্তের ব্যাপার, চিকিৎসার ব্যাপার, এগুলো হওয়ার হামেশা লেগে আছে। বন্ধুরা, আপনারা ভাবতে পারবেন না যে এত বড় সংগঠনের কত রকমের মানে এই ধরনের অসুস্থতার খবর নিয়ে আমাদের বন্ধুরা মানে ঢাকায় পৌঁছন, তখন আমাদেরকে কিন্তু জান প্রাণ দিয়ে তাদেরকে যেভাবেই হোক এই কাজগুলো করতে হয়। আরেকটা কথা বলে শেষ করবো, সেটা হলো যে আমি এই শাখার সংখ্যা বাড়লো কি বাড়লো না এটা বড় কথা আমি মনে করি না। মনে করি যে একটি সংগঠন তার কাজের মাধ্যমে যদি সংগঠন শাখা বাড়াতে পারে তবেই সেটা সার্থক হবে। এবং যদি আমরা কর্মক্ষম থাকি এবং তৎপর থাকি, তাহলে আমরা যে অঙ্গীকার নিয়ে সত্যেন্দা বারমিশা এবং অন্যান্য যারা আছেন, যারা ছিলেন, প্রবীণ সারাফি ছিলেন, কমল কাসার ছিলেন, যতীনদা ছিলেন, আমাদের ইদু ছিলেন, হায়াত মাহমুদ ছিলেন, হাসান ভাই তো পাশাপাশি আছেন, এই যে আমরা মানুষগুলো এখানে এভাবে কাজ করি, যখন যেখানে দরকার হয় ছুটে যায়, আক্রমণ হলে সঙ্গে সঙ্গে, এখন তো যুগটা পাল্টে গেছে, মুহূর্তের মধ্যে খবর এসে যায়, এই খবরে আমরা ছুটে চলে যাই। ওই যশোরে যখন হত্যাকাণ্ড হলো, আমি সকালবেলা খবর পেলাম, আমি তখন অন্য একটি সংগঠন করি, কিন্তু আমি মামুনুর রশিদ, আমরা কয়েকজন মিলে ছুটে চলে গেছি যশোরে। এটা ওই কথা ভাবেনি দিচ্ছি আর গণশিল্পী না, আমার সাংস্কৃতিক আন্দোলনের উপর আঘাত এসেছে। এবং খেয়াল করে দেখবেন, আঘাত কিন্তু প্রগতিশীল যে প্রতিষ্ঠানগুলো সেগুলোতেই হয়েছে। প্রগতি অর্থ সংস্কৃতি, যার জন্য সিনেমা হলের উপরে আঘাত এসছে, যাত্রা প্যান্ডেল ভেঙে দিচ্ছে, বাউলের দাড়ি কামিয়ে দিচ্ছে, বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, ছোট্ট পাঠশালা করে তুলেছে, সেখানে বইপত্র বের করে নিয়েছে, সেগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে উঠেছি, কিন্তু সবসময় এই ইয়েতে এসেছে। এবং ওই শেষ কথা যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গণজাগরণ মঞ্চ। এ অসাধারণ একটি গণ অভ্যুত্থান হয়েছিল, এটা ভাবতে পারা যায় না। যারা আপনারা ছিলেন, দেখেছেন, তারা জানেন যে কি অসাধারণ ঘটনা ঘটেছিল। এবং আমরা শহীদ জাহানারা ইমামের যে নেতৃত্বে যে গণ আদালত তৈরি হয়েছিল, সেই গণ আদালতের ধারাবাহিকতায় এই ছেলেরা উদ্দীপ্ত হয়েছিল। এবং এরা ব্লগার বলে পরিচিত, অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত, কিন্তু তাহলে তারা এই যে সচেতন বুদ্ধিদীপ্ত মানুষ হিসেবে মানুষের পাশে এসে দাঁড়ানো যে কর্তব্য, এবং যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে যার ফাঁসি হওয়ার কথা, যে যাকে দশকে বলা হয়েছে কষায়, যে কষাই কাদের মোল্লাকে যখন যাবজ্জীবন দেওয়া হলো, তখন গণজাগরণ মঞ্চ অসাধারণ এক শক্তি নিয়ে জেগে উঠল। এবং দিন রাত্রি আপনি ভাবতে পারবেন যে একটা শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত
চিৎকার করে স্লোগান দিচ্ছে এবং ওই সর্বোচ্চ শাস্তি দাবি করছে। মোমবাতি জেলে তারা হাততালি দিয়ে স্লোগান দিচ্ছে আর গান গাইছে, এই মুক্তিযুদ্ধের গান। এবং সেখানে প্রথম যে শক্তি দিয়ে এসে দাঁড়িয়েছিল ব্লগার 7 জনের পাশে, ব্লগারদের মধ্যে বলে রাখে 3 জন ছিল উদীচী সদস্য। এবং তারপরে উদীচী যখন প্রেস ক্লাবের সামনে প্রতিবাদের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, ঠিক সেই সময় খবর আসলো যে আমরা ব্লগাররা এখানে এসে দাঁড়িয়েছি, আসেন আপনারা শাহবাগে। আমরা প্রথম দল হিসেবে শাহবাগে গিয়ে জড়ো হলাম এবং গণসংগীত দিয়ে আমাদের প্রতিবাদ শুরু করলাম। এবং ইমপ্রম্পটু একটি নাটক পর্যন্ত লেখা হলো। এই হাবিবুল আলম গান গাইল, আমাদের যে আগে সাধারণ সম্পাদক ছিল, বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, বাংলাদেশ ব্যাংকে চাকরি করে উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক হিসেবে 4 বছর কাটিয়েছে এবং গণসংগীত দিয়ে নিয়েছে। আমি তাকে স্যালুট করি যে এরকম একজন কর্মী না হলে কোথায় উদীচী এভাবে জেগে উঠতে পারত না। মাহমুদ সাহেব সাধারণ ব্যাংকে চাকরি করতে পরে চাকরি ছেড়ে দিয়েছে। এই আজকে আমরা গণজাগরণ মঞ্চের যে অবস্থা সেটা কথা ভিন্ন, কিন্তু যেটা উঠেছিল সেই যে দিন রাত্রি এই ধরনের অবস্থার সৃষ্টি করা অসাধারণ, এটা ভাবতে পারা যাবে না। ওই হেফাজতে ইসলাম আলাদা মার্চের মেয়ে যখন করলো, আমি একটা কথা বলে রাখি, আমি ভুলে যাবো, যে আন্দোলন চলতে চলতে যখন তারা শেষ করে দেবে, এরপরে তারা সপ্তাহে 1 দিন করে প্রতিবাদ সভা করবে, ঠিক সেই সময় সন্ধ্যের বেলা করেই রাত্রিবেলায় খবর আসলো রাজীব হায়দার শুভকে হত্যা করা হয়েছে ওই মৌলবাদীরা, কিন্তু আবার কন্টিনিউ করতে হবে। এই অবস্থা থেকে উদীচী পুরো জায়গাটাকে মানে একটা জায়গা জুড়ে নিয়ে সেখানে উদীচী কর্মীরা সমস্ত দিন রাত এবং তাদেরকে শিফট করে দেওয়া হলো। কেউ শিফট মানে না, একজন শিফট ওভারল্যাপ করে আর এক শিফটে কাজ করে, এইরকম উৎসাহ সেদিন আমরা আমাদের ছেলেমেয়েদের মধ্যে লক্ষ্য করেছি, অসাধারণ। এবং এখানে জামশেদ আনোয়ার তখন আমাদের যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আর সঙ্গীতা ইমাম অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, এরা দুজন তো পরিচিতই হয়ে গেছে শুধুমাত্র গণজাগরণ মঞ্চের লোক হিসেবে। এখন উদীচী গণজাগরণ মঞ্চের লোক হত্যা তালিকা নামটা বেরিয়েছে, সঙ্গীতার নাম বেরিয়েছে, এগুলো ইয়ে হচ্ছে। কিন্তু এই যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, সেখানে শহীদুল্লাহ জাহাঙ্গীর ইমামকে যেভাবে আমি স্মরণ করে তারা শক্তি সঞ্চয় করেছে, আমি বলবো যে সেই ক্ষেত্রে উদীচীর অবদান অসাধারণ। আমি গর্ব করবার জন্য বলছি, এই জন্যে যে সত্যিকার অর্থে আমরা করেছি বলে এই গর্ব করবার অধিকার আমার আছে। এবং সেই জন্যেই এর নাম হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যারা মানুষের জন্য কাজ করে এবং মানুষের ধ্যান দিয়ে মানুষকে জাগ্রত করে মানুষকে কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় উদীচী, জয় উদীচী। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, স্বাধীনতার ইতিহাস প্রতিযোগিতা, এটি একটি বিরাট কাজ করেছিল উদীচী। 33,000 বই আমরা ছেপেছিলাম স্বাধীনতার প্রকৃত ইতিহাস, এবং স্কুলে স্কুলে বিলি করে বাচ্চাদের জন্য লিখেছিলাম, এবং স্কুলে স্কুলে বিলি করে তার উপরে দিয়ে একটা প্রতিযোগিতা করেছিলাম, এবং 40,000 ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সুধীবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে যেটি বলেছিলাম প্রথমেই, এই অনুষ্ঠানের প্রথমেই, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি নিশ্চিত আপনাদের অনেক প্রশ্ন আছে, আমরা 2-3টি প্রশ্ন আমরা এন্টারটেইন করতে পারবো, তার বেশি আমরা করতে পারবো না। কারণ প্রশ্ন আছে? আমার প্রশ্ন হচ্ছে, আমার অজ্ঞতা হতে পারে, এই যে রামপালে যে সরকারের বিদ্যুৎ কেন্দ্র করার যে পরিকল্পনা, দেশব্যাপী একটা বিস্ফোরণ শুরু হয়েছে, আমি জানি না উদীচীর সাংগঠনিকভাবে কি অবস্থা। আমি আপনার কামাল লোহানীর ব্যক্তিগত অভিমত আমি জানি, কিন্তু আমি জানতে চাই যে উদীচী সাংগঠনিকভাবে এই বিদ্যুৎ কেন্দ্র বা সরকার
সরকারের যে পরিকল্পনা এর বিরুদ্ধে কিরকম অবস্থা? আর দ্বিতীয় একটা ছোট্ট প্রশ্ন সেটা হলো ওদিশির যে বোমা হামলা হয়েছে সেই বিচার প্রক্রিয়া কত দূর? আমি যে জানি না, জানার জন্য আমি আপনাকে প্রশ্ন করলাম। ধন্যবাদ। আমি দুঃখ প্রকাশ করছি যে রামপালের ব্যাপারটিতে আমার অবশ্যই বলা উচিত ছিল, কারণ ইদানিংকালে রামপালের ব্যাপারে শুধু নয়, তেল গ্যাস বিদ্যুৎ জাতীয় সম্পদ রক্ষা কমিটির যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে কিন্তু উদীচী একটি বড় শক্তি হিসেবে কাজ করে প্রত্যেকটি আন্দোলনের ক্ষেত্রে। সুতরাং রামপাল সম্পর্কে আমাদের ধারণা, যা কিছু আপনারা দেখেছেন, শুনেছেন, খবরের কাগজে পড়েছেন, সরকার যা দিয়েছেন তার বিপরীতে। এবং আমরা এখনো মনে করি যে এই জিনিসটা মানে এই বিদ্যুৎ যে উৎপাদন কেন্দ্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটা আমাদের প্রকৃতির জন্যে, মানুষের জন্যে প্রচণ্ড রকমভাবে ক্ষতি করা হবে। শুধুমাত্র এই নিজেদের একটা একগুঁয়েমি ভাব নিয়ে যদি এই চিন্তাটা করা হয়, বা যে সমস্ত বন্ধুরা এই রামপাল সম্পর্কে বক্তব্য দিচ্ছেন তাদেরকে একেবারে আনাড়ি ভাবা হয়, আমার মনে হয় সেটা ভুল হবে। সেই জায়গায় কিন্তু আমরা অনড়, এবং আমরা রামপালের জন্য, সুন্দরবনকে রক্ষা করার জন্য এই আমাদের তরফ থেকে, উদীচীর তরফ থেকে সর্বক্ষণ সকল রকমের সমর্থন, গান গেয়ে, পদযাত্রা করে এবং দীর্ঘ ইয়েতে যাওয়া, সমস্ত কাজ করে আমরা সেটা প্রমাণ রাখবার চেষ্টা করছি। আর একটা কি উদীচীর মামলা রায় হয়েছিল, কিন্তু আমরা বোধহয় ওটাকে আর একটু ইয়ে করতে চাই, পার্সু করতে চাই, কারণ ওই মামলাটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। ওই রায়টা গ্রহণযোগ্য হয়নি। ওই রায়টার বিরুদ্ধে আমরা মামলা করছি। আচ্ছা, আমাদের সময় আসলে নেই, আমরা প্রায় 1 ঘন্টা পিছিয়ে আছি। আমি খুবই দুঃখিত, আমরা প্রশ্ন নিতে পারবো না। আমরা এর পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমাদের সুধীমণ্ডলী, আমি এতক্ষণ এখানে বসে আপনাদের মতোই একজন শ্রোতা হিসাবে শুনছিলাম, এবং আমার চোখে, যদি উনি আমার সভাপতি, কিন্তু এই মুহূর্তে বক্তা হিসাবে তিনি আমার কাছে ঐশ্বরিক মনে হয়েছিল। সমস্ত কথা তার অন্তর থেকে এসছে, সমস্ত কথা দেশপ্রেম থেকে এসছে, সমস্ত কথা মানুষের জন্য এসছে। এই হচ্ছে আমাদের উদীচীর আসল ব্যাপারটা। আমরা অন্তর থেকে মানুষের জন্য করি। এই অসাধারণ বক্তৃতার জন্য আমি এই অডিয়েন্সের কাছ থেকে একটু দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি। বোমা হামলাতে আমিও উপস্থিত ছিলাম। আমার সংগঠন আন্তর্জাতিক অনুষ্ঠান ছিল, আমরা একটা নৃত্যনাট্য করি, মায়ের রক্ত দিয়ে লেখা মানচিত্র। আমার 47 থেকে 71 পর্যন্ত আমরা একটা ধারাবাহিক সেটা নিয়ে গিয়েছিলাম অনুষ্ঠান করতে, অতিথি সদস্য হিসেবেও গিয়েছিলাম। তো সেই সময় বোমা হামলাটা যখন হচ্ছে কিছুক্ষণ আগে শেষ পরিবেশনটা ছিল ওই পশ্চিমবঙ্গে সরভুজে বলে একটি সংগঠন, তার একটা পারফরমেন্স ছিল, নাচে খুবই অসাধারণ হচ্ছিল। যেহেতু আমি প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে আমাকে সভাপতি আমাকে ফুলটা দেওয়া, আমি পাশে স্টেজে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়েছিলাম, করছি বলে ফুলটা দিয়ে আমি চলে যাওয়ার। বাসে সবাই বসে আছে, আমাদের বাস করতে আমার ছেলেমেয়েরা সংগঠনের অনেক পরের দিন ঢাকায় কাজটা সবার, আর এদিকে লোকাল লোকজন দিয়ে গান অনুষ্ঠান এরপরে চলবে আর কি। তো আমি দাঁড়িয়েছি ফুলটা দিয়ে, যে আমি বাসে উঠে গেলাম, কিছুটা যেতেই তখন ওই দুটা মনে হচ্ছে আমাকে যে ছেলেটা রতন বলে যে আমার সাথে দাঁড়িয়ে ছিল, যে আমাকে বাসে চলে দেবে, সেই ওখানে দাঁড়ালো। রতন আর থাকে না, চলে গেল। আমি বাসে চলে আসলাম, রতন আর থাকলো না, অনেক বুঝেছি অনেক সুখ দুঃখে ছিলাম, সাথে আছে এখনো। অনেক কথা আছে বলা, ঠিক আছে।
আমি যে জন্য এখন মাইক্রোফোনটা নিলাম, মাইকটা উদিতি ছোট্ট বন্ধুদের জন্য দুটি বই আমি দিতে চাই। একটি হলো আবৃত্তি কলা কৌশল ইমা মণ্ডল, আর একটি হলো বাংলা নৃত্যকলা উদ্ভব ক্রমবিকাশ। শিক্ষকদের জন্য আসলে এটা ওনারা কিছুটা আমরা নিউ ইয়র্ক নৃত্যশিল্পীবৃন্দ যারা আমাদের নৃত্য জগৎকে ঋদ্ধ করবে সেই তাদের স্নেহাশীর্বাদ সহ লায়লা হাসান, সৈয়দ হাসান। এটি আগামী ও বাংলাদেশের ভবিষ্যৎ সেই সব ক্ষেত্রে আবৃত্তিকারদের জন্য স্নেহ শীর্ষক কাজে লাগে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। আমরা মঞ্চে থাকবো আর কিছু সময় উদিতি যুক্তরাষ্ট্রের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য। আমাদের সৌভাগ্য এবং একটি প্রশ্নের জবাবও আমরা শুনলাম। এই ধরনের প্রশ্নোত্তর পর্ব আমরা করতে চাচ্ছিলাম, সময়ের স্বল্পতা হেতু আমাদেরকে একটু পেছনে ফিরতে হলো। আমাদের 1 ঘন্টা সময় আমরা পেছনে আছি। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো পরবর্তী অনুষ্ঠানটি দেবার জন্য। আজকে উদিতি যুক্তরাষ্ট্রের এই অনুষ্ঠানে, দ্বিবার্ষিক সম্মেলনের এই অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধার্ঘ অর্পণ। আমরা কাছে পেয়েছি সৈয়দ হাসান ইমামকে, কাছে পেয়েছি আমরা লায়লা হাসানকে। আমরা এই 2 পুরোধা ব্যক্তিত্বকে সম্মানিত করতে চাই। আমাদের প্রাণ ঢালা অভিনন্দন এবং শ্রদ্ধা জানাতে চাই। প্রথমেই সৈয়দ হাসান ইমামকে আমাদের উদিচির পক্ষ থেকে বাংলাদেশ উদিচি কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব কামাল লোহানী একটি ক্রেস্ট প্রদান করবেন। এরপরে লায়লা হাসানকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের সভাপতি কামাল লোহানী। এবারে ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ উত্তরীয় পরিয়ে দেবেন সৈয়দ হাসান ইমামকে। আমরা একটু চাদরটা পেয়ে খুব উপকার হলো। আমি পাঞ্জাবি পরে অনুষ্ঠানে আসতে চেয়েছিলাম, চাদর পাইনি। আচ্ছা, আমি উল্লেখ করতে চাই আমাদের হাসান ভাই বলি, উনি কিন্তু স্বাধীনতা পদক প্রাপ্ত। একটি হাততালি দিই আমরা। এবারে ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ উত্তরীয় পরিয়ে দেবেন লায়লা হাসানকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। এখন আপনাদেরকে ছাড়ছি না। এবারে বলে নেই, আজকে সকালবেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমাদের প্রতিযোগিতার বিষয় ছিল এখানে, যেটি আমাদের ছোট্ট বাচ্চাদের অংশগ্রহণে এই মঞ্চটি হয়ে উঠেছিল মুখরিত। আমরা তাদেরকে পুরস্কৃত করব। আমার মনে হয় এটি সবচেয়ে বড় একটি অনুষ্ঠান আমাদের। এই পুরস্কারে আমাকে সহায়তা করছেন ফারুক ফয়সাল এবং সাবিনা হায়ুপি। আপনি থাকবেন। সকালে যে শিশু
শিশু কিশোর প্রতিযোগিতাতে হয়ে গেল, সেটার পুরস্কার বিতরণী এখন হচ্ছে। আমি প্রথমেই বাংলা লিখন প্রতিযোগিতার ফলাফল বলছি। ক গ্রুপ 5 থেকে 10 বছর, তৃতীয় পুরস্কার আদিত্য রায়, দ্বিতীয় পুরস্কার শারদ রয় এবং প্রথম পুরস্কার দুর্জয় রায়। বাংলা লিখন আমি আবার দ্বিতীয় গ্রুপ তৃতীয় আদিত্য রায়, দ্বিতীয় শারদ রায় এবং শারদ রায় দ্বিতীয় এবং প্রথম দুর্জয় রায়। বা 16 অধিক হলেও আমাদের 17 হলেও অসুবিধা ছিল না। আমি প্রথমে বলছি দেবস্মিতা দেবনাথ তৃতীয়, লোকটা ওনার একটু এরকম আপনি বসে করুন, আমি বারবার তো ইয়ে করলে কী হচ্ছে, একদম বসে করি আমি, এটা ইউটিউবে ইয়ে হচ্ছে সব এসব ঠিকই আছে। আর কালকে থেকে প্রথম নিশাদ নাহার প্রথম, অঙ্কন 5 থেকে 10, নাভিয়ানা চৌধুরী থার্ড তৃতীয়, নাভিয়ানা চৌধুরী অঙ্কনে ক গ্রুপে তৃতীয় হয়েছে নাভিয়ানা চৌধুরী, দ্বিতীয় হয়েছে সাইবা উদ্দিন, প্রথম হয়েছে শুভশ্রী সাহা। আমার নামগুলো পড়ছি। তৃতীয় নাভিয়ানা চৌধুরী, দ্বিতীয় সাইবা উদ্দিন, প্রথম শুভশ্রী সাহা। শুভশ্রী সাহা প্রথম হয়েছে। সঙ্গীতে ক গ্রুপ 5 থেকে 10 বছর, তৃতীয় সাইবা উদ্দিন, দ্বিতীয় প্রতিমা আচার্য, প্রথম স্মরণিকা চক্রবর্তী। ক গ্রুপ সঙ্গীতে 5 থেকে 10, তৃতীয় সাইবা উদ্দিন, দ্বিতীয় প্রতিমা আচার্য, প্রথম স্মরণিকা চক্রবর্তী। প্রথম স্মরণিকা চক্রবর্তী। প্রতিমা আচার্য কে আছে? অঙ্কন খ গ্রুপ 11 থেকে 16, তৃতীয় হয়েছে সঙ্গীতা চক্রবর্তী, দ্বিতীয় হয়েছে সামিহা মাহনাজ, এবং প্রথম হয়েছে নিশাদ নাহার। তৃতীয় হচ্ছে সঙ্গীতা চক্রবর্তী, দ্বিতীয় সামিহা মাহনাজ, প্রথম হয়েছে নিশাদ নাহার। অঙ্কন
আমাদের সর্বশেষ প্রতিযোগিতার বিষয় সঙ্গীত খ গ্রুপ 11 থেকে 16 ক্লাস। তৃতীয় হয়েছে তৃষা মণ্ডল, তৃতীয়। দ্বিতীয় হয়েছে দেবস্মিতা, তৃষা মণ্ডল তৃতীয় হয়েছে, দ্বিতীয় দেবস্মিতা। আর প্রথম হয়েছে সঙ্গীতা চক্রবর্তী, প্রথম হয়েছে সঙ্গীতা চক্রবর্তী। যারা পাওনি তাদের জন্য পুরস্কার রক্ষিত থাকবে আমাদের স্কুলে। আগামী রবিবার স্কুলে তোমাদের জন্য পুরস্কার থাকে, সবাই সেখান থেকে নিয়ে নেবে। ধন্যবাদ।